কেউ কি আছো? অ্যাডমিনরা কি আছেন? সুস্মিতা বাসু, অমৃতা ভট্টাচার্যা, মাম ব্যানার্জি, সুচরিতা, সবাইকে ওয়েলকাম। সৌরভ বাসু, ওয়েলকাম ওয়েলকাম। আমি আজ 5 মিনিট লেট, ঠিক আছে, সরি। হ্যালো হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কয়েকজন আসলেই এবার আমি বলতে শুরু করে দেবো। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও আছি মোটামুটি। হ্যালো পাপিয়া বন্দ্যোপাধ্যায়, শম্পা মুখার্জি, অঞ্জনা চক্রবর্তী, থ্যাংক ইউ। সবাই এসেছো, সবাইকে আমি স্বাগত জানাই। আমি মধুমিতা সেনগুপ্ত। আমি পুরনো পোস্ট সেদিনকে দেখছিলাম। আমি 2000 সম্ভবত 21 থেকে আমি এখানে লাইভ করছি, সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে। তো মোটামুটি যদি মাসে 2টো করেও আমি ধরি তাহলেও কিন্তু বেশ অনেক লাইভের বেশ ভালোই অভিজ্ঞতা হয়ে গেছে আমার। ছানাপোনারা এখন ওই ঘরে, পাশের ঘরে, ওরা খেয়াল করেনি যে আমি এখানে লাইভে বসেছি, তাহলে ওরা এক্ষুনি চলে আসবে এবং এই তার ফাড় নিয়ে একদম যতটা ঝুলে পড়া যায় আর কি সেই সমস্ত করবে। আচ্ছা, থ্যাংক ইউ সঙ্গমিত্রা, হ্যালো। ঠিক আছে, এবার শুরু করে দিই। হ্যাঁ, এটাতে আবার দেখাচ্ছে না মোটামুটি। কেউ সংখ্যাটা লিখো না প্লিজ। আমি জানি তোমরা সবাই এটা জানো, তাহলেও আমি বলে রাখছি যে কজন আছো সেই সংখ্যাটা কিন্তু প্লিজ কেউ লিখো না, তাহলে আবার এমনিতেই আমি ভয়ঙ্করভাবে আমার অ্যাকাউন্টেও তো ভীষণ রিচ ডাউনের প্রবলেমে ভুগছি আমি। কী যে আজকাল কী যে ওদের নিজস্ব ওই ম্যাথমেটিক্সটা আমার ঠিক মাথায় ঢোকে না, সারাক্ষণই অঙ্ক কষিয়ে যাচ্ছে আজকাল। হ্যাঁ, ওরা ঝড়ে একদম আমাকে ঘিরে বসেছিল, আমি একদম ওদেরকে নিয়ে বসেছিলাম যাতে খুব মানে ঝড়ে ওরা খুব ভয় পায় না, বাজ পড়লে ভয় পায়। ঝড়টা তো খুব একটা ঘরের ভেতর থেকে বোঝা যায় না, ঝড়ে না সেরকম কিছু হয় না, কিন্তু বাজ পড়লে ওদের ভয়ঙ্কর অবস্থা হয়। ওরা ভেবে পায় না কী করবে, কোথায় যাবে বেচারিরা। তা আমার সামনেই ছিল, আমি আর সরতে দিইনি ওদেরকে। স্বাগতা গুপ্তা, শ্রীমিত্র, অনিন্দিতা মুখার্জি, গোপা দাশগুপ্তা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমি থাকি বাগুইআটি, তো আমার বাপের বাড়ি কিন্তু নাগেরবাজার অঞ্চলে, ঠিক আছে। তাই নাগেরবাজারের একটি ঘটনা দিয়েই শুরু করে দিই। আর রাত করে লাভ নেই, সবাই তো রাত জেগে কতক্ষণ থাকবে। হ্যালো অনিন্দিতা মুখার্জি, হ্যালো। আচ্ছা, শুরু করে দিচ্ছি তাহলে, ঠিক আছে। সেটা হচ্ছে নাগেরবাজার মোড়টা মানে আজ থেকে 20-25 বছর আগে কিন্তু একদম অন্যরকম ছিল। যখন এই ফ্লাইওভার টাইভার হয়নি তখন কিন্তু মানে সারাক্ষণ একটা যানজট হতো, খুব সাংঘাতিক হতো। তাই এই প্রসঙ্গে হঠাৎ করে মনে পড়ে গেল, মানে ওখানে যানজট ব্যাপারটা নিয়ে খুব একটা, রাস্তায় বেরোলে তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, তোমাকে যারা নাগেরবাজারে বা যে কোনো কলকাতার ব্যস্ত রাস্তাতে যা হয় আর কি, ভীষণ একটা ব্যাপার। তা আমার এই ঘটনাটা হঠাৎ করে মনে পড়ে গেল, একটা হাসির ঘটনা মনে পড়ে গেল। সেটা হচ্ছে মালদায় একবার গেছিলাম,
তো নদীপথে কোথায় যাচ্ছিলাম আমার মনে নেই, যেখানে গিয়ে নৌকোটা থামলো সেখানে ঘাট বলতে না শুধু থকথকে কাদা, আর সেই কাদার উপরে নামতে হবে। ওরা একটা সরু একটা মানে কাঠের পাটাতন পেতে দিল, মানে আমার কাছে মোটেই ব্যাপারটা সুবিধার লাগছে না। একে তো জলে সাঁতার জানি না, খুব টেনশানে থাকি, নৌকো পারাপারের সময় খুব টেনশান হয় আমার যে বাই চান্স উল্টে গেলে তো আমি গেছি, মানে কিছু আমি জলে পড়ে গেছি এটা ভাবলেই মারা যাব, কারণ আমি যেহেতু সাঁতার জানি না। তো ওখানে যখন নামছি আমার তো মানে আতঙ্ক হয়ে গেছে প্রচণ্ড, বাপরে যদি পড়ে যাই, প্রচণ্ড থকথকে কাদা একদম অনেকটা। আমি দেখছি যে মাঝি আর কি, সে খুব মজা পাচ্ছে, ভীষণ মজা পেয়ে সে তাকিয়ে বেশ আরেকজন মাঝির দিকে তাকিয়ে হাসছে যে ও দেখো শহরের কি দেখো একদম দেখো কাদা দেখে ভয় পাচ্ছে। আসলে ওটা তো ওদের সঙ্গে অভ্যস্ত। আমি তখন আমার পাশে যিনি ছিলেন আমি তাকে বলেছিলাম যে ও তো আমাকে দেখে হাসছে, ওকে গিয়ে না বেলা 10টার সময় আমি নাগের বাজারে ছেড়ে দেবো, ও এই 15 ফুটের রাস্তাটাও পার হতে পারবে না, তখন আমি হাসবো ওকে দেখে। যে যেটাতে অভ্যস্ত, সেই নাগের বাজারের ভিড় নিয়ে আমার মনে পড়ে গেল এই ঘটনাটা আর কি। বহুদিন আগেই আমি এই ঘটনাটা বলেছিলাম একজনকে যে ও আমার এই দুরবস্থা দেখে হাসছে, কারণ ও ওটাতে অভ্যস্ত, আমি অভ্যস্ত নই। কাদা ব্যাপারটার সঙ্গে আমার কোনো মানে আমার কাছে আতঙ্কর ব্যাপারটা। আর ওকে যদি আমি এসে ছেড়ে দিই, আমি জানি ও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে, ও রাস্তা পার হতে পারবে না। তো এটা মনে পড়লো আর কি। তো যাই হোক, আচ্ছা সেই নাগের বাজার থেকে, এটা ধরো কম করে 15 বছর আগের ঘটনা বলছি, যখন মোবাইল কিন্তু এই রেটে ঢোকেনি, ঠিক আছে, এসেছে কিন্তু সবার হাতে ছিল না, বা অ্যান্ড্রয়েডের তো কোনো প্রশ্নই ওঠে না। তখন সেই ছোট্ট কালো কালো ফোনগুলো ছিল আর কি, বেশিরভাগই কালো কালো সেই কিপ্যাড টিপা ফোন, তাও সবার হাতে ছিল না, এত অ্যাভেলেবেল ছিল না। তখন মোবাইল হাতে থাকা মানে বাবা মোবাইল আছে এরকম একটা ব্যাপার। আর এখন তো হচ্ছে বাবা মোবাইল নেই, এটা লোকের কাছে দ্রষ্টব্য হয়ে যাবে সে যে বাবা মোবাইল নেই, এরকম আর কি ব্যাপারটা। যাই হোক, তো সেই নাগের বাজার থেকে মানে আমি এটা সময়টা এই কারণে মানে মোবাইলের ব্যাপারটা এই কারণে বললাম যাতে সেই সময়টা আমরা ভালো বুঝতে পারি। মোবাইল থাকা না থাকা কিন্তু মানুষের জীবনযাত্রাকে ভীষণভাবে প্রভাবিত করে, তাই না? আমরা তো 24 ঘন্টা মোটামুটি মোবাইলের সঙ্গে থাকি, আমাদের কত ডিফারেন্ট টাইপের কাজ আমরা করি, তাই তো? তারও 1 সেকেন্ড, আমি জানি না তোমাদের স্লো কানেকশন দেখাচ্ছে কি না, আমাকে না বারবার দেখাচ্ছে এটা স্লো কানেকশন। তো আমি আরেকটা মোবাইল ডেটা আমি চালু করে নিই, বাই এনি চান্স যদি আচ্ছা যদি এরকম যদি হয়, যদি দেখো যে আমি কেটে বেরিয়ে গেলাম নেটের প্রবলেমের জন্য, আমি ইয়ে গেলাম, আমি কিন্তু সঙ্গে সঙ্গে আবার আসবো, কেউ কিন্তু ছেড়ে যেও না। মানে আমি কিন্তু 2 মিনিটের মধ্যে আবার নতুন লাইভে ঢুকে যাব, এটা আমার মানে হয়, মানে আগে থেকে আমি বলে রাখলাম যে এটা কিন্তু হলেও হতে পারে। তো যাই হোক, ওই নাগের বাজার থেকে মিনিট 15 একটা হাঁটা পথের মানে ডিস্টেন্স আর কি, সেখানে তখন ফ্ল্যাটও কিন্তু এরকম এখন যেমন ফ্ল্যাট করার জায়গা নেই এরকম অবস্থায় দাঁড়িয়ে গেছে। দমদমে তো বেশিরভাগ জায়গাতেই ফ্ল্যাট করার আর জায়গা নেই, মানে পুরনো ফ্ল্যাট ভেঙে দিয়ে আবার নতুন ফ্ল্যাট হচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো তখন কিন্তু এইরকম ছিল না, তখন ওই হচ্ছে চারপাশে বাড়ি হচ্ছে, বা মানে ফ্ল্যাটের লোকে ঢুকছে, ভালোই ফ্ল্যাট নতুন শুরু হচ্ছে, বেশ ভালোই চলছে, মানে আজকের মতো একেবারে স্যাচুরেশনে চলে আসেনি। তো যাই হোক, একজন ভদ্রলোক, তাকে আমি ধরলাম, তাকে আমি নাম দিলাম চক্রবর্তীবাবু, ঠিক আছে? সেই চক্রবর্তীবাবু তার পুরো ফ্যামিলি নিয়ে, পুরো ফ্যামিলি বলতে তার 2 ছেলে, বড় ছেলে তখন মাধ্যমিক পাশ করলো, তার না এক্স্যাক্টলি কিসের বিজনেস ছিল আমি ঠিক জানি না। তিনি যখন ছেলে আর কি ভালো পড়াশোনায় যখন বেশ ভালো রেজাল্ট করলো, তখন তার যেটা মনে হলো, ছেলে চাইলো যে সে হয় মেডিকেল পড়বে, বা মেডিকেলটাই বোধহয় তার টার্গেট ছিল তখন, এবং ছেলে কি বললো যে আমি যদি একটু কলকাতায় গিয়ে পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো। ছেলেই কিন্তু এই কথাটা বলেছিল। তখন সেই ভদ্রলোক তার স্ত্রীর সঙ্গে ভালো করে আলোচনা করে
তারা কি করলেন, একটা বেশ জীবনে একটা বড় স্টেপ নিলেন। সেটা হচ্ছে ওখানে যে ওনাদের বাড়িটা ছিল, পৈতৃক বাড়ি ছিল বীরভূমের এক্স্যাক্টলি কোথায় ছিল আমার ঠিক খেয়াল নেই। তো মানে উনি আমাকে সেরকমভাবে যিনি বলেছেন তিনি সেরকমভাবে বলেনও নি। যাই হোক, তার বীরভূম জেলায় কোনো একটা জায়গায় তার বাড়ি ছিল। তো সেখানে ওনারা কী করলেন, বাড়িটা জমিও ছিল, কিছু জমি জমাও ছিল, সেই সমস্ত বিক্রি করে দিয়ে ওনার সম্ভবত ওই গেঞ্জি বা জামা কাপড় এরকম কিছু একটা বিজনেস ছিল, যেটার জন্যে উনি ওই হাটে গিয়ে বিক্রি করতেন, এরকম ব্যাপারটা। তা উনিও ভাবলেন যে না, আমি তাহলে কলকাতা শহরে যাই, কলকাতা শহরে গিয়ে তাহলে আমি সেখানে এই বিজনেসটা ভালো করে করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। সেই ভেবে উনি কিন্তু বাড়ি টাড়ি বিক্রি করে দিলেন। ওনার যা ছিল সেই সমস্ত কিন্তু তিনি বিক্রি টিক্রি করে উনি সপরিবারে এখানে চলে আসলেন। চলে এসে এখানে কোনো একজন বোধহয় দুঃসম্পর্কের আত্মীয় ছিল তার বাড়িতে থেকে ওই শ্যামবাজার অঞ্চলে কিছুদিন থাকলেন। তার মধ্যে ছেলে ভর্তি হলো, একটা ভালো স্কুলে ভর্তি হলো। তারপরে সেই টিউশন ফিউশন এই সমস্ত, কিন্তু উনি চেষ্টাই করলেন এই দমদমের ধারে পাশে, মানে নাগেরবাজারের ধারে পাশে উনি টার্গেট করেছিলেন নাগেরবাজারে এসে সেটেল করবেন। উনি প্রথমে জমি খুঁজলেন, কিন্তু উনি দেখলেন যে নাগেরবাজার জমি পাওয়া মানে তো বিশাল ব্যাপার, তো উনি পাননি। তখন উনি ভাবলেন যে ঠিক আছে চলো ফ্ল্যাট, এবং ফ্ল্যাট খুঁজতে খুঁজতে ওনাকে ওই নাগেরবাজারের এক্স্যাক্ট নাগেরবাজারের মায়া কাটিয়ে ওনাকে ঢুকে যেতে হলো ওই মিনিট 15 রাস্তা দূরে হাঁটা পথ। তো সেখানে উনি গিয়ে একটা ফ্ল্যাট কিনলেন। সেই ফ্ল্যাটটা এরকম ছিল, ভালো একদম পুরো পাড়া যেরকম হয় তখন, পাড়ার সব কিছু, তখনও কিছু বাড়ি ছিল, এখন সেই পাড়ায় একটুও বাড়ি নেই, সবই ফ্ল্যাট হয়ে গেছে, সেটাই স্বাভাবিক। তো ওনারা কী করলেন, একটা ফ্ল্যাট বাড়ি দেখে সেটা দোতলায় ওনারা কিনলেন। সিঁড়ি দিয়ে উঠে দুপাশে দুটি ফ্ল্যাট, হ্যাঁ, ডান হাতে একটা বাঁ হাতে একটা। ওনাদের যে ফ্ল্যাটটা ওনারা পেলেন রাস্তার দিকে, যার ফলে আলো হওয়ার কোনো দিন কোনো অভাব হবে না। সামনে একটা ব্যালকনি আছে, দুটো রুম আছে, মানে 2 BHK এরকম, যা যা থাকে সব কিছু ভালো ভালো বিলিবন্দোবস্ত, খুব যে একটা বড় তা কিন্তু না। যাই হোক, তো সেটাতেই উনি তো, ওনার তো টাকা পয়সা ছিল, তারপরে সেখানে উনি ঢুকলেন। মোটামুটি খুব সচ্ছল ফ্যামিলি না হলেও মধ্যবিত্ত ফ্যামিলি, ঠিক আছে। তো সেখানে উনি তারপরে এই নাগেরবাজার এরিয়াতে নানান রকম যেগুলো কোচিং সেন্টার হেন তেন এই সমস্তর মধ্যে ছেলেকে ভর্তিও করে দিলেন। গৌরী ঘোষ, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, আমি পরে ইয়েটা দেখবো। হ্যাঁ, এখানে যেমন সুবিধা আছে, এখানে কোনো কিছু আসছে না। অপর্ণা গাঙ্গুলি ওয়েলকাম, অরুণিমা গাঙ্গুলি ওয়েলকাম, গৌরী ঘোষ, সুইটি দাস, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তারপরে যা হয়, ওই বাড়িটার মধ্যে ও থাকতে যেটা আসল কথাটা সেটাই বলিনি, সেটা হচ্ছে ওই মাঝখানের যে দুটো সিঁড়ি দিয়ে উঠে একটা তো চৌকো স্পেস থাকে, তার ডান দিকে একটা ফ্ল্যাট, বাঁ দিকে একটা ফ্ল্যাট, ওই যে মাঝখানের যে জায়গাটা, ওটাতে ওনার ছোট ছেলে, সে কিন্তু এরকম বছর 7 মতো ছিল তখন। সে মানে বড় ছেলেটার যেমন 16+, তার থেকে বেশ বছর 10-এর মতো ছোট এই ছেলেটি। সে খুব দৌড়াত্তি করতো, খুব খেলতো ওখানে, পাড়ার 2-1টি বাচ্চা এসেও ওখানে মাঝে মাঝে খেলতো। তবে ওই উল্টো দিকের ফ্ল্যাটটা কিন্তু ফাঁকা ছিল, তখনও কেউ আসেনি। আর এই ফ্ল্যাটটাতে ওনারা বেশ গুছিয়ে টুছিয়ে বসেছেন, সব ঠিক আছে, সব ঠিক আছে। প্রায় 3 মাস ওনারা থাকলেন। আচ্ছা, 3 মাস 3 বাদে ওই উল্টো দিকের ফ্ল্যাটে একটা স্বামী স্ত্রী, তার মেয়েটি ওরকম 9-10 বছরে, সেও নাগেরবাজারের ধারে পাশে একটি স্কুলের সে ভর্তি হলো। তারাও কিন্তু দূরে থাকতো, তাদের বোধহয় ট্রান্সফারেবল জব, তার বাবা মাও কিছু একটা চাকরি করতেন। তো তারা আসলেন এবং সেখানে মেয়ে থাকতো, এবং ওদের দুটো ফ্যামিলির মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হলো।
বেশ ভালো। আর সবচেয়ে যেটা ভালো হলো যে মেয়েটি স্কুল থেকে এসে যে থাকতো তখন কিন্তু এই যে মানে চক্রবর্তীবাবু মানে মিসেস চক্রবর্তী জিনিস তিনি কিন্তু ওর খোঁজ খবর নিয়ে রাখতেন। এবং অনেক সময় হতো ছোটো ছেলেটা এসে ওর সঙ্গে চলে গেল, দুজনে মিলে বিকেলবেলা হয়তো একটু কার্টুন ফার্টুন দেখলো, গল্প টল্প করলো বা খেলাধুলো করলো, এরকম হতো। দুটো ফ্ল্যাটের মধ্যে বেশ ভালো হলো। এবং ওরা দুজন যেটা করলেন, ওই দোতলার যে জায়গাটা, যেহেতু বাড়িটার মানে দোতলায় আর কেউ থাকে না, তিনতলায় থাকে, চারতলাতেও ছিল, এরকম চারতলাই বোধহয় তখন ফ্ল্যাটটা, কিন্তু তিনতলাতে লোক থাকলেও মানে ঠিক আছে, তাদের সঙ্গে খুব একটা না থাকলেও এই দুটো ফ্যামিলির মধ্যে খুব ভালো হৃদ্যতা হয়ে গেল। তো যাই হোক, বেশ মাস 2-3 বাদে ওই যারা নতুন আসলো, আমি ধরলাম তাদের একটা কিছু নামঠাম দিয়ে দিই, ধরুন তারা কুণ্ডুবাবু। সেই যে কুণ্ডুবাবুর যে বাড়ি, সেখানে কি হলো, তাদের যে ফ্ল্যাটটা সেখানে তো বাবা মা দুজনে বেরিয়ে চলে যায়, মানে তারা তো ফেরেন না তখনও। আর ছেলে মেয়ে দুটো সেখানে বসে বসে কার্টুন দেখছিল। ওদের যদি ফ্ল্যাটের বর্ণনাটা দিই, সেটা হচ্ছে ঢুকলেই একটা ড্রয়িং রুম, ঠিক আছে, তার সঙ্গে এল শেপে হচ্ছে ওদের ডাইনিং, আর ঢুকেই যেটা ড্রয়িং রুম তার বাঁদিকে একটা বেডরুম আছে। আর যখন তারপরে যে এল হয়ে গেল, ওই এলটা কিন্তু লম্বা, একদিকে হচ্ছে ওদের ডাইনিং আর বাঁদিকে হচ্ছে ডাইনিং আর রান্নাঘর আছে, আর ডান দিকে আরেকটি বেডরুম আছে, আর ওই টয়লেট ফয়লেট আছে এরকম। আর এই বাঁদিকে ঢুকেই যে ড্রয়িং রুমের সঙ্গে সংলগ্ন যে বেডরুমটা, তার সঙ্গে কিন্তু একটি অ্যাটাচ বাথ আছে। তো ওই দুজনে মিলে, আর আরেকটা জিনিস হচ্ছে, সোজা ঢুকলে একদম লাস্ট যে ওয়ালটা দেখা যাচ্ছে, অর্থাৎ যেটা ড্রয়িং কাম বা ওইদিকে হচ্ছে ডাইনিং স্পেস, দুটো দিক দিয়েই দেখা যাবে, এরকম সোজা একদম লাস্ট ওয়ালটাতে একটা টিভি লাগানো ছিল। দেওয়ালে ছিল না, ভুল বলছি, ওখানে একটা শোকেস ছিল, শোকেসের ওপরে তখন টিভিটা বসানো ছিল। আর সেই রুমটা যদি ঢোকা হয়, তাহলে বাঁদিকে হচ্ছে ওই রকম ডাইনিং টেবিল ওই সমস্ত রয়েছে, একটা আলমারি টালমারি ছিল, এরকম আর কি টুকটাক জিনিস, যেরকম বাঙালি বাড়িতে যেরকমভাবে থাকে আর কি সেরকম। আর তার এক সাইডে হচ্ছে ওই রান্নাঘরটা। এবার একদিন ওই ছেলেটা আর মেয়েটা, যখন আমরা মেন ডোর দিয়ে ঢুকছি, তার ঢুকেই ডান দিকে হচ্ছে সব সোফা টোফা সমস্ত হওয়া রয়েছে, এমনভাবে রয়েছে যে সোজাসুজি তাকালে কিন্তু ওই দেখা যায়, কী বলে, টিভিটা কিন্তু দেখা যায়। আর টিভিটা সবচেয়ে ভালো দেখা যায় হচ্ছে ওই যদি কেউ ডাইনিং স্পেসে গিয়ে দেখে, ওখানে আবার একটা ছোট্ট একটা ওই বসার জায়গা ছিল আর কি, একটা ছোট্ট বাড়ির লোকেরা যাতে বসতে পারে ওরকম। তো যাই হোক, এবার এই ছেলেটি আর বাচ্চা মেয়েটি আর ছেলেটি ওরা বোধহয় কিছু দেখছে, কার্টুন ফার্টুন কিছু একটা দেখছিল। তো দেখতে দেখতে মেয়েটা বলেছে, ভাই তুই বস, আমি একটু যাচ্ছি, টয়লেটে যাবে। তো উঠে ওই বাঁদিকের যে ঘরটা সেটার মধ্যে ও ঢুকে গেছে, ওখানে বলেছি আমি একটা অ্যাটাচ বাথ রয়েছে, ওখানে ও ঢুকে গেছে। তা ছেলেটি এরকমভাবে বসে দেখতে দেখতে ও হঠাৎই দেখছে যে ওই যেটা ওদের ডাইনিং স্পেসের যে মানে রান্নাঘরের যে সামনের যে জায়গাটা, ওইখানে যেন কেউ চেয়ারটা ধরে টানলো, ক্যাঁচ করে চেয়ারটা ধরে টেনেছে। এই যখন ক্যাঁচ করে আওয়াজটা হয়েছে, ও তো জানে যে বাড়িতে কেউ নেই, তার ওর খুব অদ্ভুত লেগেছে। ও সোজা সঙ্গে সঙ্গে এগিয়ে গেছে ওইখানে ও এগিয়ে গিয়ে দেখছে যে ওই যে চেয়ারগুলো ও কিন্তু সাইড দিয়ে দেখতে পাচ্ছে, ঠিক আছে, ওখানে একটি ছেলে বসা, এবং সে এরকমভাবে দেখছে। ওই ঘরটায় কিন্তু কোনো আলো জ্বলছে না, কিন্তু টিভির লাইটটা কিন্তু তার উপরে পড়েছে, চারপাশটা তো বোঝা যাচ্ছে, তো টিভিটা চললে তো যথেষ্টই আলো থাকে সেখানে ওই ছেলেটি বসে রয়েছে, এবং বসে সে এরকমভাবে ওর দিকে তাকিয়েছে। ও না প্রচণ্ড অবাক হয়ে ভাবছে, এই তুমি কে? ছেলেরা ওর দিকে, ও যে ওই ঘরের মধ্যে ঢুকেছে বা ও যে কিছু একটা বলছে সেটার সঙ্গে কিন্তু কোনো মানে ছেলেটা কোনো রেসপন্স করছে না, ওই দিকে তাকিয়ে রয়েছে। বলছে, এই কে গো, কে তুমি?
এই বাড়িতে ঢুকলে কী করে, এইরকম যখন কথা বলছে তখন এই পেছন থেকে ওই মানে বোনটা বেরিয়ে, মানে যে আর কি ওইখানে ও যাকে দিদি বলে ডাকে আর কি, সে বেরিয়ে এসছে। সে বেরিয়ে বলছে, এই কার সঙ্গে কথা বলছিস? তখন ও এবার ঘুরে দাঁড়িয়ে বলছে, এখানে একটা ছেলে বসে আছে, কে এটা? ওর মুখটা না পুরো মানে ফ্যাকাশে হয়ে গেছে, মানে ওর যে ওই মেয়েটি, সে পুরো মুখটা ফ্যাকাশে। বলছে ছেলে? বলছে হ্যাঁ, এখানে দেখো ছেলেটা বসে আছে, একটা ছেলে বসে আছে। ও বলছে তুই এদিকে চলে আয়, তুই এদিকে চলে আয়, আমি তাড়াতাড়ি আয়, তুই এদিকে চলে আয়। ও তাড়াতাড়ি এসছে, কী হয়েছে, ওটা কে? বলছে শিগগিরি চ। বলে ও ওই ওই ফ্ল্যাট থেকে তাড়াতাড়ি করে বাইরে বার করে নিয়ে এসে ওই ওদের ওদের ফ্ল্যাটে ঢুকে গেছে। ঠিক আছে, দরজাটাকে টেনে আটকে দিয়ে মানে খুব জোরে, মানে প্রায় ছোটার মতো করে ওই ওই ফ্ল্যাটে গিয়ে বেল বাজিয়েছে। তাও ওর মা খুলে, কী রে কী হয়েছে? ওরা দুজনে হুড়মুড় করে ওকে টেনে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে বলছে, ইয়ে আন্টি তোমাদের তোমার ফোনটা একটু ইউজ করবো তো, আমি একটু মাকে ফোন করবো। তখন বলছে হ্যাঁ কর। তখন বলে ওকে ওকে ভেতর, মানে ও ছেলেটি মায়ের সঙ্গে ভেতর রুমে ঢুকে গেছে। আর ওই মানে একটা জায়গায় আর কি ফোনটা রয়েছে, তো ল্যান্ড ফোন, সেখান থেকে ওরা কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছে যে মেয়েটি খুব উদ্বিগ্ন গলায় বলছে, মা আবার দেখতে পাচ্ছি, মা এখানেও এসছে, মা এখানেও এসছে। ওপাশ দিয়ে কী কথা হচ্ছে সেটা সব তো কিছু শোনা যাচ্ছে না। ও মা তুমি শিগগিরই বাড়ি এসো, ও মা তুমি শিগগিরই বাড়ি এসো, ও মা আবার দেখতে পাচ্ছি, ও মা গো কী হবে গো, ও বাবা গো আমার ভীষণ ভয় লাগছে, আমার তুমি শিগগিরই বাড়ি এসো, শিগগিরই বাড়ি এসো বলে মেয়েটা প্রায় কেঁদে ফেলে আর কি। তখন ওর মা, ওই ছেলেটির বাচ্চাটির মা, মানে চক্রবর্তী, মিসেস চক্রবর্তী, বাচ্চাকে কী এসছে, কী হয়েছে, ও ভয় পেয়েছে কেন, কী হয়েছে? বলছে মা ওদের ঘরে একটা ছেলে বসে আছে। ছেলে বসে আছে? আমি এক্ষুনি যাবো। কে ছেলে, কত বড় ছেলে, কার ছেলে? এ কি ঢুকলো কী করে, ঘরের মধ্যে ঢুকে গেল মানে? তুই কী বলছিস? তখনও বেরিয়ে এসে বলছে কী হয়েছে বাবু, আমাকে বল কী হয়েছে। তখন বলছে না 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 না, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, মা আসুক, মা আসুক, আমার ভীষণ ভয় করছে, আমার ভীষণ ভয় করছে আন্টি, আমার ভীষণ ভয় করছে। আচ্ছা ঠিক আছে তুমি বসো বসো, কে এসছে তোমাদের ঘরে, কে এসছে? কেউ না, কেউ না। তখন ওর মা বলছে কী রে বাবা, কী অদ্ভুত ঘটনা, যত আমি দেখে আসছি বলে বলছে তোরা বস, আমি দেখে আসছি কে ঢুকেছে। তোরা লক করিস নি, দরজায় লক করিস নি? না না কিচ্ছু করিনি। না তুমি কিছুতেই যাবে না, তুমি কিছুতেই যাবে না, মা না আসলে তুমি কিছুতেই যাবে না। যে আরে এ তো মহাজালার ব্যাপার, কি হয়েছে তোদের ঘরে? লোক, ঘরে একটা ছেলে ঢুকে রয়েছে, আর সেই ছেলেটার যে কত বড় সেটা তো ওর ছেলে ভালো করে বোঝাতে পারছে না। বলছে হ্যাঁ আমার মতোই বয়স, বা আমার চেয়ে একটু বড়। তখন ওই মেয়েটা মানে কীরকম একটা অদ্ভুত আচরণ করছে, না 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 যেও না যেও না, আমার ভীষণ ভয় করছে। বলছে ওটা কে, তাহলে কে এসছে বলো? কেউ না কেউ না কেউ না, মা আসুক মা আসুক, কীরকম করে সে ওটা কীরকম একটা প্যানিক করছে, কীরকম একটা হয়ে গেছে। তখন ওর মেয়ের মা বুঝতে পেরেছে যে কিছু একটা তো ব্যাপার আছে। তো বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম ঠান্ডা হও ঠান্ডা হও, নাও তোমরা একটু কিছু খাও, বা আমি কিছু একটা খেতে টেতে দিয়েছে, একদম ঠান্ডা হও, কে ঠিক আছে, আমি দরজাটা আটকে দিয়ে আসছি, আমি দরজাটা তালা দিয়ে আসছি, তুমি এরকমভাবে তো ইয়ে করো, আমি ঢুকবো না, ঠিক আছে আমি ঢুকবো না, কিন্তু তালাটা দিয়ে আসতে হবে। তখন উনি নিজের একটা তালা চাবি নিয়ে গিয়ে ওদের দরজায় তালা ঠালা দিয়ে হ্যাসবোল্ট টেনে ইয়ে করে আটকে টাটকে দিয়ে চলে এসেছে। ঠিক আছে তুমি আমার কাছে থাকো, মা আসলে তুমি আমাকে বলতে পারতে কী হয়েছে, আমাকে বলতে পারতে। বলছে না আমি কিচ্ছু বলতে পারবো না, আমার প্রচণ্ড ভয় করছে। তো ওরা তো কীরকম একটা করছে। তখন উনি আবার ওই সেই মিসেস কুণ্ডুকে ফোন করেছে যে কী হয়েছে গো, তোমার মেয়ে এরকম করছে, তুমি চলে এসো তাড়াতাড়ি। বলছে হ্যাঁ আমি বেরিয়ে গেছি, বা না আমি বেরোচ্ছি, তো ভুল বলছি কারণ তখন তো মোবাইল ছিল না। হ্যাঁ আমি বেরোচ্ছি, আমি ছুটি নিয়েছি, আমি বেরিয়ে গেছি। মানে তখন হয়তো একদম শেষের দিকে আর কি, মানে তার হয়তো তখন 5টায় ছুটি, তখন হয়তো 4টে বাজে এরকম। তখন বলছে সে তো বেশ ওইরকম, তার ঘন্টাখানেক সময় লেগেছে, সে এসে তখন বলছে আরে ও একটা বাজে জিনিস জানো তো, ও কিছু একটা দেখে, ও কিছু একটা হ্যালুসিনেট করে। তখন বলছে মেয়েটি তো হ্যালুসিনেট করেনি, করেছে তো আমার ছেলে। মেয়েটা, তোমার মেয়ে দেখেনি কিন্তু কিছু, আমার ছেলে দেখেছে। তাহলে সেটা তো আমার জানতে হবে যে কাকে দেখেছে। চলো তোমাদের ইয়েতে গিয়ে দেখি, হয়তো কেউ ঢুকেছে, চোর টোর কিনা সেটাও তো দেখতে হবে। বলছে না সে অনেক কাহিনী, আমি তোমাকে আমার ভীষণ, বলে ভদ্রমহিলা কেঁদে ফেলেছে। বলছে কি হয়েছে বলো। বলছে এরকম ওরা আগে যেখানে ওরা পোস্টিং ছিল আর কি, সেখানে মানে ভদ্রমহিলার যমজ ছেলে মেয়ে,
তো খুবই প্যাথেটিক ঘটনাটা। তো একটা খুব মানে এমন একটা বাড়িতে ওরা ছিল যে বাড়ির পেছনে পুকুর ছিল। তো ওই ছেলেটি কিন্তু সাঁতার জানতো না, কিন্তু ওই রকম জলে নামতে চাইতো বারবার, অনেকবার বারণ করা হয়েছে। সেই কোনো একটা দুপুরে হয়তো যখন ওরা সব, ওর বাড়িটারি কেউ ছিল না, ও হয়তো স্কুল থেকে আগে ফেরত এসছে, তো সেইখানে পুকুরটায় নামে এবং ও কিন্তু আর উঠতে পারেনি, জল থেকে আর উঠতে পারেনি, ওর কিন্তু মৃত্যু হয়ে গেছিলো ওখানে। তো সেখানে তারপরে থেকে কিন্তু মানে স্বাভাবিক ব্যাপার, মানে স্বামী স্ত্রীর লাইফে তো মানে ডিজাস্টার নেমে আসে। একটা সন্তান সে মানে যমজের একজন চলে যাওয়া মানে তো মানে ওটা ভয়ঙ্কর ব্যাপার। বলেছিল যে তখন বলে যে আমাদের খুবই আমরা ওই বাড়িটা ছেড়ে দিই, তারপরে আমরা অন্য একটা বাড়িতে শিফট করে যাই। কিন্তু মেয়ে দেখতে শুরু করে, বলে আমরা কোনো দিন কিছু ফিল করিনি ওর উপস্থিতি বা কিছু। আমরা এমনি ওই ওই জায়গাটা আমি সহ্য করতে পারছিলাম না, মানে ওই রকম ভয়ঙ্কর একটা পারিবারিক একটা ভয়ানক দুর্ঘটনা। তো তারপর বললো আমরা ওই জায়গা থেকে ছেড়ে অন্য বাড়িতে চলে আসি। কিন্তু সেই যে নতুন বাড়িটাতে আমরা আসলাম, সেখানে এসে কিন্তু আমার মেয়ে সব সময় ওকে দেখতে পেত। মানে তাকে হয়তো একটা কিছু জিনিস খেতে দিয়েছে, খেতে দিয়ে হয়তো ডাইনিং টেবিলে তাকে আমি কথার কথা বলছি যে ছেলেটি হয়তো লুচি টুচি খেতে ভালোবাসতো, তো সেই লুচি আর কিছু হয়তো ওই সেই সাদা আলুর তরকারি টরকারি আমরা যেরকম বাঙালি বাড়িতে হয় আর কি সেরকম দিয়েছে। তো সে দেখছে সেই মেয়েটি হয়তো খাচ্ছে, তখন দেখছে একদম ঘরের কোণে একটা জায়গায় সেও ওই মুখ নিচু করে সেও খাচ্ছে। মানে এটা কিন্তু মেয়েটাই হ্যালুসিনেট করতে থাকে। এটা যখন হয় তখন ওরা স্বাভাবিকভাবেই ডাক্তারকে দেখিয়েছে। তখন ডাক্তার বলেছে যে আপনারা জায়গাটা ছেড়ে দিন, জায়গাটা ইয়ে করুন। ওর মনের উপরে তো একটা ভয়ঙ্কর প্রভাব বিস্তার করেছে আর কি। ও তো ভাইকে হারিয়েছে, ওর একটা ও সবসময় সেখান থেকে তো বেরোতে পারছে না, একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল যে ভাই ওর সঙ্গে যমজ, তাদের মধ্যে বন্ডিংটা তো আরও স্ট্রং হয়। তো এরকমভাবে বোঝানোর পর বললো আমরা দুজনের ট্রান্সফারের জন্যে করে দিই, অ্যাপ্লাই করি, এবং সেখানে আমরা ট্রান্সফার নিয়ে এত দূরে চলে এসেছি, চিন্তা করো। কিন্তু এটা কি হলো? এটা তো তোমার ছেলে দেখতে পাচ্ছে, মানে বলো সেই জন্যই তো আমাদের ওখানে যাওয়া উচিত, আমাদের তো দেখা উচিত যে ঘটনাটা কি ঘটছে। কারণ এবার তো তোমার মেয়ে দেখতে পাচ্ছে, শুধু তো তা না, এবার তো আমার ছেলে জড়িয়ে গেল। এবার তো এই ভদ্রমিলটা তো হয়ে গেছে যে সর্বনাশ করেছে, আমার ছেলে কী করে এটা দেখতে পাচ্ছে? সে তো জীবনে এই তথ্যটাই তো তার কাছে ছিল না যে এরা এর একটা যমজ ভাই ছিল বা কিছু, এরকম তো কোনো তথ্যই আমার ছেলে জানতো না। আমরাই জানি না, মানে ওরাই জানতো না, স্বামী স্ত্রী জানতো না, সেখানে মানে পরিবারের বাকিরা জানতো না সেখানে। আর স্বাভাবিকভাবে ওরা এই সমস্ত যতই ক্লোজ হোক, এটা ভীষণ মর্মান্তিক ঘটনা বলে ওরা জিনিসটাকে আর বলেনি। তো এরকম যখন সিচুয়েশনটা হলো, তখন মানে দুই বাড়িরই দুই কর্তা তারা ফিরলেন, তারা এক জায়গায় বসে অনেক আলোচনা করে যে এটা তো এরকম একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল, এটা কি ব্যাপার, তাহলে আমরা কি করব? আমাদের তাহলে সবাই মিলে ঠিক হলো যে তোমরা একটা পুজো করো, তাহলে কি ওর মানে আত্মার তাহলে কি শান্তি হয়নি? সবচেয়ে যিনি চাপে পড়লেন সেটা হচ্ছে ছেলেটির মা, মানে মিসেস চক্রবর্তী। তিনি তো আর ওই বাড়িতে তো আর ছেলেকে ছাড়েন না, উনি তো আর ছেলেকে ছাড়তে পারছেন না। ওই বাড়িতে গিয়ে আবার কি দেখবে? এইটুকু ছেলে, সে তো বুঝে গেছে যে এই জিনিসটা একটা কিছু অস্বাভাবিক। কারণ প্রত্যেকের ওই তার ওই যে দিদির সঙ্গে এত ভালো বন্ডিং হয়েছে, সেই দিদি হাউ হাউ করে কাঁদছে, তার মা কাঁদছে, তার নিজের মা ব্যস্ত হয়েছে, তাকে ডিটেলে কিছু বলা হচ্ছে না, কিন্তু সে তো ভীষণ মানসিক চাপে পড়ে গেছে যে আমি তাহলে কী দেখেছি। এবং তাকে তো একবারও বলা যাবে না, ওইটুকু বাচ্চাকে তো বলা সম্ভব না যে তুমি যেটা দেখেছো সেটা সে ইহজগতেই নেই। এইরকম যখন একটা ভীষণ হয়, তখন এই যে যিনি মিসেস চক্রবর্তী, তিনি নিজের মা এবং শাশুড়ি, স্বাভাবিকভাবেই যে পাকা মাথার বুদ্ধি নিতে হয়, উনি তাদেরকে ফোন করেন আমি কি করব। তখন ওরা বলে যে না, ও দেখতে পাবে, এটা ও দেখতে পাবে কেন? ও তো তোমরা এক্ষুনি মানে এদের সঙ্গে তোমরা সঙ্গটা ছেড়ে দাও, এরা তোমাদের সঙ্গী হতে পারে না কখনো। কারণ এটা ওদের পরিবারের ব্যাপার, ওরা কি দেখছে না দেখছে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। আমাদের
নাতিকে কবল থেকে, ও দেখতে পাচ্ছে এটা মোটেই সুবিধার জিনিস নয়, ও কেন দেখতে পাবে, এই জিনিসটা নিয়ে তারা মানে খুব টিয়ে করে আর কি। এবং এই যে যেখানে ওরা মানে ওদের জমানো সমস্ত টাকা পয়সা দিয়ে একটা ফ্ল্যাট কেনা তো অত সহজ কাজ নয়, সেই ফ্ল্যাটে গুছিয়ে বসে গেছে, ছেলের সমস্ত কোচিং সেন্টার ওখানে, মেয়ে স্কুল, মেয়ে বলছি কেন, ওনার তো ছোটো ছেলে স্কুল ওখানে, সবই ওখানে, কিন্তু ওরা কিন্তু ওই ফ্ল্যাটটাকে ছাড়তে বাধ্য হলো। মানে তাদের মানে মিস্টার চক্রবর্তীর যিনি মা এবং শাশুড়ি, তারা দুজন ভীষণভাবে প্রতিবাদ করলো যে না, অসম্ভব, তোমরা এই বাড়ি ছেড়ে দাও, দরকার এই বাড়িটা থাক, ওরা যতদিন আছে মানে সেরকম বুঝলে থাক, ওখানে তোমরা ভাড়া দাও, কিন্তু তোমাদের অন্য জায়গায় সরে যেতে হবে, আমি কিছুতেই এখানে আমরা থাকতে দেবো না, ছোটো ছেলেকে কিছুতেই এখানে থাকতে দেবো না। মানে অনেক কিছু ওদের প্রবলেম হয়ে গেল, কিন্তু ওরা তারপরে ওই বাড়িটাকে তালা বন্ধ করে, যাতে মানে উল্টো দিকের যে পরিবার তাদের থেকে যাতে ওরা দূরে আর অন্যদিকে তাকালোই না। এবং সেটা মানে মিসেস চক্রবর্তী এটা মেনে নিলেন যে তার কাছে কিন্তু নিজের ছোট বাচ্চার সুরক্ষাটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হলো। এবং তবে তিনি যোগাযোগ রাখতেন, এবং ওরা বোধহয় কিছু পুজো টুজো এই সমস্ত কিছু একটা করেছিল, যে কোনো কারণেই হোক তার তো মুক্তি হয়নি, ওই ছেলেটি বারবার কেন ফিরে আসছে সেটা কিন্তু মানে তাদের শেষ অবধি কিন্তু ওরা সম্পর্কটা রাখতে পারেনি, শুধু এই ইয়ের কারণে। এর মধ্যে এই যাতে ছোট ছেলের মনের মধ্যে এই ঘটনাটার কোনো প্রভাব বিস্তার না করে, এই জিনিসটা যাতে, কারণ ওদের তখন সামনে বড় ছেলে বড় হয়ে যাচ্ছে, তার সে লাইফে একটা সেটেল করবে, একটা বাড়িতে ডাক্তার তৈরি করা তো অত সহজ জিনিস নয়, পুরো ফ্যামিলি সেখানে থাকতে হয়, মানে একটা পিস রাখার তো ভীষণ জরুরি। তো ওনারা ওই বাড়ি থেকেই সরে যান, এবং পরবর্তীকালে ওই বাড়িটারই বিক্রি হয়ে যায়, তার কিন্তু সেটা আরও পরে ওই ফ্ল্যাট তারা বিক্রি করে দেয় প্রায় আরও বছর 5 বাদে, কিন্তু ততদিন ওই ওরা ইয়েতেই ছিল, ভাড়া বাড়িতেই ছিল আর কি। তারপর যে ওদের সঙ্গে তারাও বোধহয় ওই বাড়ি ছেড়ে চলে যায়, সেই যে নন্দীরাও ওই বাড়িতে থাকেনি, ওরা চলে যাওয়ার পরে তারাও ভীষণ মনে আঘাত পায় যে দেখো এরাও ছেড়ে চলে গেল, নিজের ছেলের ইয়েটা দেখলো। কিন্তু এখানে দোষ দেওয়ার কিছু নেই, কারণ ওইটুকু বাচ্চার বিশেষ করে তার যখন দিদিমা ঠাকুমা বেঁকে বসে যে না এখানে রাখা যাবে না, এখানে তোমরা রাখবে না, তারা পরিষ্কার জানিয়ে দিল না এখানে রাখা যাবে না, তুমি ওখান থেকে সরিয়ে নাও। ও যখন দেখতে শুরু করেছে এর অনেক বাজে এফেক্ট বাচ্চাটির মানে জীবনে হতে পারে, দরকার নেই ওখানে রাখার। ওরা কিন্তু এই বাড়িটা ছেড়ে অন্য জায়গায় এসে নাগেরবাজারের কাছে আরও কাছে চলে আসে ওরা, এবং সেখানে ওরা থাকতো আর কি, দীর্ঘদিন থেকেছে। তারপর সে তো অন্য ঘটনা, মানে তাদের জীবনে অন্য ঘটনা হয়েছে, সেটার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, বেশ, সবার কেমন লাগলো আমি জানি না। জুইচান্দা ইজ ওয়াচিং, ইন্দিরা ঘোষ, পিয়ালি বিশ্বাস, মহুয়া বাসু, ওয়েলকাম সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, খুব কষ্টের, মানে ওই ঘটনাটা কি, সেটা তো যেহেতু দুটো পরিবারের মধ্যে একটা মানে ভীষণ ভালো বন্ডিং ছিল, সেই বন্ডিংটা ভেঙে যাওয়াতে দুই পক্ষই খুবই কষ্ট পেল। মানে মিসেস চক্রবর্তীও খুবই তার ভালো লেগে গিয়েছিল এই পুরো পরিবারটাকে, বাচ্চাটাকেও খুব ভালো লেগে গেছিলো, কিন্তু সে দেখলো যে না, মানে তার মনেও একটা ভীষণ আঘাত লেগেছিল যে এরা এত কষ্ট পেয়েছে, মানে সেই আতঙ্ক। আর তারপরে একটা নিজের মনেও একটা ভীষণ আতঙ্ক হয়ে গেল যে ওই ছেলেটিকে যে আমার ছেলে দেখতে পাচ্ছে, আমার ছেলের কোনো ক্ষতি করবে না তো, মানে কেন দেখতে পাচ্ছে, কী বৃত্তান্ত, ওটা সেও আর ঘাঁটতে চায়নি। আর মিস্টার চক্রবর্তী বলে যে এইটা নিয়ে কিন্তু ছেলের সঙ্গে ছেলে যেন বুঝতে না পারে যে ও যাকে দেখেছে সে নেই, কারণ আমি একদমই চাই না যে সে অন্য রকমের জিনিস বিশ্বাস করতে শুরু করবে। একটা স্বাভাবিক যে কোনো বাচ্চার বাবা মাই চায় না যে ছেলে ছোটোবেলার থেকে ছেলে মেয়ে এই ধরনের কিছু বিশ্বাসী হোক বা কিছু, এটা কেউই আমরা চাই না। তো
সেক্ষেত্রে তাদের সিদ্ধান্তটা তো, আর বিশেষ করে যেহেতু পুরো সিদ্ধান্তটাই পারিবারিক ছিল, একটা পরিবারে যখন বড়রা এই ধরনের বলে দেন তখন কিন্তু সেখান থেকে চট করে লোকে বেরিয়ে আসতে পারে না। বিশেষ করে যদি সন্তানের সঙ্গে রিলেটেড হয় যে সন্তান তোমার বিপদে পড়তে পারবে, তখন মানুষ তো মানুষের কাছে মানে ওই ফ্ল্যাট বা কিছু ওগুলো কোনো ম্যাটারই করে না। বা নিজের ফ্ল্যাটে যেমন গুছিয়ে সুন্দর করে বসেছিল, নিশ্চয়ই তাদের ভাড়া দেওয়া জায়গাটা নিশ্চয়ই সেরকম সুন্দর ছিল না, কিন্তু তারা সেখানে শান্তিতে ছিল যে না বাবা আমার ছেলে প্রোটেক্টেড আছে, এখানে অ্যাটলিস্ট সে এরকম কিছু দেখবে না। যা সব কিছু থেমে গেছে কেন এরকম অদ্ভুতভাবে? হ্যাঁ, 100 বার 100 বার, একদমই একদমই। ওরা আমি তো বলবো ঠিকই আছে, সন্তানের জন্য এরকম সিদ্ধান্ত নেওয়াই যায়। তার সিকিউরিটিটা তো সবচেয়ে আগে, বাবা মার কাছে এটা প্রায়োরিটি সবচেয়ে। আচ্ছা, একদমই তাই। যে কোনো কষ্টই মা বাবার কাছে কোনো কষ্ট থাকে না যদি সেটা তাতে যদি তার সন্তান সুখে থাকে, এটা তো 100 বার। আচ্ছা, এরপর যে ঘটনাটা, এইরকম ঘটনা আমি অজস্র শুনেওছি এই ধরনের মানে যেমন এই যে প্রথম ঘটনাটা বললাম, এটা না শুরুতে আমি একবারও ভাবতে পারিনি যে কোথায় কি হতে পারে। মানে তুমি আগে থেকে চিন্তাই করতে পারা যায় না যে এই ঘটনাটা এই দিকে যেতে পারে বা কিছু, ঠিক আছে। কিন্তু কিছু ঘটনা থাকে যেটা শুরু থেকেই বোঝা যায় যে ওরে বাবার এরপরে একটা কিছু হচ্ছে। তাই ওইরকমই একটা এইরকম বহু ঘটনা তোমরাও জানো আমিও জানি। তা যাই হোক, একজন পাঠিয়েছেন, সেখানে আমি কিছু বলছি না, হতেই পারে। তো এটাও বেশ বেশ আগের ঘটনা। মানে এগুলো সবই হচ্ছে ওই মোবাইল যুগের আগের ঘটনা। মোবাইল যুগে কিন্তু এখন অনেকটা, যদিও সব জায়গায় কিন্তু আদৌ মোবাইলের টাওয়ার পাওয়া যায় না। আমি তো মনে হয় যে কবার খুব সমস্যা হয় তখনই দেখি আমি টাওয়ার থাকে না। কলকাতা শহরের উপরে যেরকম টাওয়ার, বা আমরা যে আমরাও তো একদম এক্স্যাক্টলি কলকাতা বলতে পারি না, আমরা দমদম, তো সেখানে আমাদের যেরকম আমরা সার্ভিসটা পাই সব জায়গায় কিন্তু সমান নয়, আদৌ না। তো যাই হোক, তো তখন কিন্তু এরকম ছিল না। তো একটি ছেলে, সে না ওই পুরুলিয়া সাইডে চাকরি পেয়েছে। তো পুরুলিয়ার একটু গ্রামের দিকে সে একটি চাকরি পেয়েছে, কী ডিপার্টমেন্ট আমি ঠিক বলতে পারবো না, কিন্তু সে পুরুলিয়ার শহরে থাকে। এবং তাদের না তখনকার দিনে এখনকার দিন না, সব সময় বড়লোক থাকবেও, তারা যথেষ্ট বিত্তশালী। তো তাদের কিন্তু নিজস্ব গাড়ি আছে, এবং ছেলেটি কিন্তু ভীষণ ভালো, মানে তার খুব শখ হচ্ছে সে গাড়ি ড্রাইভ করবে। আর সে কি করেছে, কারোর কথা শোনেনি, এবং সে যে কাজটা যাচ্ছিল, সে চাকরি জয়েন করতে যাচ্ছিল বা কোনো একটা কাজে যাচ্ছিল, কী কাজ আমি সঠিক জানি না, মোটটা কথা তার কাছে বেশ ব্যাগ ফ্যাগ অনেক কিছু আছে। এবং সে একদম বিকেলের দিকে সে রওনা দিল। কেন বাবা সকালের দিকে যাতে, অচেনা জায়গায় যাচ্ছে সকালের দিকে যা না, সে আবার খুব অ্যাডভেঞ্চারাস আর কি। সে যখন মাঝামাঝি রাস্তায় যখন সে পৌঁছেছে, তখন হঠাৎ করে যা হয়, মানে এইগুলো খুব প্রেডিক্টেবল ব্যাপার। হ্যাঁ, ভূতের গল্প থাকতে গেলেই সেখানে দেখবো আমরা বেশ আবহাওয়া প্রচণ্ড খারাপ হয়ে গেল, এগুলো ভীষণ এরকম ঘটনা তোমরা অনেকগুলোই শুনেছো। তো যাই হোক, কিছু তো একটা টুইস্ট আছেই, না হলে ঘটনাটা আমি বলছি কেন। তো সেখানেও সে দেখলো যে ওরকম, যখন সে জঙ্গলের রাস্তা ধরলো, তখনই কিন্তু যেন মনে হলো যে জঙ্গলে ঢোকার জন্যেই ওই আকাশে মেঘ জমাটা ওয়েট করছিল, যে আচ্ছা তুই জঙ্গলে ঢুকেছিস, আচ্ছা বেশ ঠিক আছে, এবার আমরা ভালো করে আসি আর কি। এরকমভাবে পুরো আকাশ পুরো কালো হয়ে গেল। কিন্তু জঙ্গলের ভেতরে তো রাস্তা তো আছেই, রাস্তাটা তো মানুষেরই তৈরি। তো সেই রাস্তা দিয়ে সে যাচ্ছে, গাড়ি ড্রাইভ করছে। মোটামুটি যখন আধ ঘন্টা, ওই রকম জায়গাগুলোতে তো টানা একদম মাইলের পর মাইল বা কিলোমিটার পর কিলোমিটার জঙ্গল তো থাকে না, কিছুটা জঙ্গল, আবার তারপরে আবার কিছু হয়তো হালকা লোকবসতি আছে, আবার জঙ্গল, এরকম তো জায়গাগুলো। সরি,
তো ওইরকম যখন একটা জায়গা দিয়ে যাচ্ছে তখন কিন্তু ও দেখলো যে একদম কড়কড় মরমর করে বাজ ফাজ পড়ে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এবং ও যেটা বুঝতে পারলো যে আমাকে একটা যে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, না হলে যে কোনো গাছ চাপা পড়ে আমি মারা যেতে পারি। এমনভাবে গাছ দুলছে যেন মনে হচ্ছে যেন সবকটা গাছ এক্ষুনি ওর ঘাড়ে এসে পড়বে। তো খুব স্পিডে গাড়ি চালিয়ে একটা মোটামুটি একটা ফাঁকা জায়গায় এসে গাড়িটা দাঁড় করালো। একটা ওরকম 2-3 মাথার মোড় মতো একটা জায়গায় এসে দাঁড় করালো। ধারে পাশে কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছে না, আর এরকম গাছ তো মনে হচ্ছে যেন, কিন্তু ও একটা জিনিস খেয়াল করলো যে কোনো গাছ এসে ওর ঘাড়ের উপর এসে পড়ার মতো নেই। এরকম একটা মোটামুটি ফাঁকা জায়গায় এসে দাঁড় করিয়েছে। কিন্তু অজস্র বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেখানে। কিন্তু বৃষ্টিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা তো ঘন্টার পর ঘন্টা হবে না, বেশ কিছুক্ষণ বাদে কিন্তু ওরকম বৃষ্টিটা থেমে গেল। তখন ও গাড়ি থেকে নামলে তখন ঘুরঘুরটি অন্ধকার হয়ে গেছে, মানে কোনো দিকে। আর ও এটা বুঝতে পারলো যে এই রাস্তায় বোধহয় ওই একা বোকার মতো ঢুকেছে, এই রাস্তাটা মানে কেউ আসে না। রাস্তা ভালো, কিন্তু এই সমস্ত জায়গায় যা হয় যে হয়তো লাস্ট বাস বেরোয় 4টে, ঠিক আছে, তারপর যে জিনিসগুলো যায় বিশেষ করে ওই পণ্য পরিবহনে যুক্ত যে জিনিসগুলো আর কি, সেগুলো থাকতে পারে অনেক জায়গায়। ওই টেম্পো, লরি ফরি ওই সমস্ত করে করে নানা রকম জিনিস যাতায়াত করে। হ্যাঁ, ঠিক আছে, কিচ্ছু আসছে না, কিছু আসছেও না, মানে কোনো দিকেও কিছু দেখতে পাচ্ছে না। ওর সামনে দিয়েও কিছু আসছে না, পেছন দিক দিয়েও কিছু আসছে না। এরকম থাকতে 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 তখন ও ভাবছে যে আচ্ছা, এটা তো একটা 3 মাথার মোড় মতো, তাহলে ধারে পাশে কোনো দোকান নেই, নিশ্চয়ই কোনো দোকান আছে। আমি একটু নেমে একটু দেখি যে ধারে পাশে কোথাও মানে কোন দিকে যাব, কোন রাস্তাটা দিয়ে যাব। পুরো কনফিউজড হয়ে গেছে যে আমার কাছে, মানে আমি কিছু বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে যাবো। এই রাস্তায় কিন্তু কোনোদিন আসেনি, মানে ও ভীষণ কিছু মানুষ থাকে না, মানে আগা পাঁচতলা কিছু চিন্তা করলাম না, দুম করে একটা সিদ্ধান্ত নিলাম, চলো ভাই যেদিকে যাই, যেখানে গিয়ে পড়বো আবার সেখানে দেয়াল থাকলে আবার দেয়াল টপকে বেরিয়ে যাবো, এরকম কিছু থাকে। তো একটু অল্প বয়সে বিশেষ করে এই জিনিসগুলো বেশি থাকে, কাণ্ডজ্ঞানটা একটু কম থাকে। যাই হোক, বিবেচনা বুদ্ধিটাও একটু কম। ও কিন্তু বাড়িতে সবাই বারণ করেছিল যে তুই সামনে তো অনেকটাই রাস্তা, তুই এখন বেরোচ্ছিস কেন, বাড়িতে কিন্তু সবাই বারণ করেছিল। ও যথারীতি কারোর কথা শুনিনি, এসব তো জেদি মানুষ তো থাকেই। তো যাই হোক, এবার ও হাঁটতে শুরু করে, মোটামুটি একটা আন্দাজ করে যে এই রাস্তাটা একটু মোটা আছে, এইটা দিয়েই মনে হয় বেশি মানে ট্রাক ফাক যায়। তা ট্রাক যখন যে রাস্তা দিয়ে যায় সেখানে কিছু না কিছু পাবোই, আমি কিছু একটা পাবো, দেখি আমি হাঁটতে থাকি। ও গাড়িটা নিয়ে কিন্তু যেতে পারছে না, কারণ মানে পুরো জায়গাটা মানে গাছের ডাল পড়েছে, মানে গাড়িটা নিয়ে এগোনোর মতো কিন্তু অবস্থায়ও নেই। ঠিক আছে, চলো আমি একটু হেঁটে দেখে আসি, যদি এখন বৃষ্টিটা থেমে গেছে আর কাদা কাদাও হয়ে গেছে চারপাশটা, ভীষণ একটা বাজে লাগছিল ওর। তো যাই হোক, টর্চ জেলেও হাঁটতে শুরু করে। হাঁটতে 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 ও কিন্তু তারপরে ওর খেয়াল হয় যে আমি কি আরও জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছি। ভাবতে 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 এই জায়গাগুলো ভীষণভাবে প্রেডিক্টেবল, যে তুমি গিয়ে কিছু একটা পাবে। ও ঠিক কিছু একটা পেয়ে গেল, ঠিক আছে, এরকম একটা মানে খুব দেখে যেন মনে হচ্ছে পরিত্যক্ত, অথবা কিছু থাকে না যে দিনের বেলা হয়তো ওখানে চায়ের দোকান টোকান হয়, কি একটু উঁচু একটু বেদি মতো রয়েছে, সে আর ওপরে একটা চালা মতো, সেটাও খুব বাজে অবস্থা, সেটার ওই টালি ফালি উড়ে বেরিয়ে চলে গেছে, বেশ কিছু টালি খোলা, সেখানে নিচটা পুরো কাদা মাটি ফাটি রয়েছে, মানে খুব পরিষ্কার নয়, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। কিন্তু ওই কয়েকটা বাঁশের উপর একটা দাঁড় করানো রয়েছে একটা অস্থায়ী ছাউনি। তো ও সেটার মধ্যে যায়, ঢুকে বসে ভাবে যে আমি কি এখানেই বসে থাকবো, নাকি আমি গাড়িতেই ফিরে যাব, না আমি কি করব, কি করা উচিত আমার। এখানে কি ওই রকম দেখে যে মাটির একটু উনুন টুনুন খোলা রয়েছে, তাহলে বোধহয় এখানে নিশ্চয়ই দিনের বেলা দোকান টোকান হয়, কিছু একটা তো বসে এখানে। আর রাতের দিকে হয়তো তারা চলে গেছে। এই ঝড় বৃষ্টির মধ্যে কেই বা এখানে থাকবে, ওটার কিন্তু ধার পাশে কোনো বেড়ার কোনো প্রোটেকশন নেই, ঠিক আছে। এরকম যখন ভাবছে, বসে বসে চুপচাপ ভাবছে যে কি করা উচিত, ওর পরিষ্কার মনে হলো যে ওর ঠিক ঘাড়ের কাছে কেউ একজন বলছে চলে যা, চলে যা,
ঠিক এইটুকু একদম আস্তে একটা, ওর তো মানে শিরদাঁড়া দিয়ে পুরো ঠান্ডা স্রোত বয়ে গেছে, সর্বনাশ করেছে। আমার পেছনেটা কি, ও টর্চটা জ্বালিয়ে ঝট করে পেছনে ঘুরে চারপাশটা দেখছে, না তো ধারে পাশে তো কাউকে দেখতে পাচ্ছে না। তখনও বুঝে গেছে যে না, এখানে থাকাটা আমার পক্ষে ঠিক হচ্ছে না, আমি বাবা মানে গাড়িতেই ফিরে যাই, আমার দরকার নেই, কিছু তো একটা নিশ্চয়ই ব্যবস্থা হবে। ও ধীরে 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 ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এসছে। বেরিয়ে যখন আসছে, যখন এবার হাঁটতে শুরু করেছে, তখন পরিষ্কার ও শুনতে পাচ্ছে পেছনে ওরকম ঠিক ও যে স্টেপ ফেলে ফেলে যাচ্ছে, সেই রকম যেন ওই রকম মচমচ মচমচ বা কাদা, তার মধ্যে পাতা পড়া বা এই ধরনের শুকনো পাতা তো তখন নেই, সমস্ত তো ভেজা ভেজা, সেখানেও কিন্তু একটা থপথপে আওয়াজ হয়, ওরকম যেন কেউ থপ করে দিকে আসছে। ও তো মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে ওরে বাবারি, আমার পেছনে এটা কি। আবার ও শুনছে, ঠিক যেন ওর কানের কাছে এসে বলছে, আমিও পথ হারিয়েছিলাম, মানে আমিও পথ হারিয়েছিলাম, পালা পালা, ঠিক এই ধরনের একটা খুব হালকা একটা গলা শুনতে পাচ্ছে। তখন ও আর কোনো দিকে তাকায়নি, হুড়মুড় করে ওখান থেকে মানে প্রায় ওই কাদার মধ্যে দিয়েই প্রায় দৌড়োতে দৌড়োতে গিয়ে ও নিজের গাড়ির মধ্যে উঠে পড়ে। গাড়ির মধ্যে উঠে পড়ে এবার কোনো দিকে না থেকে, তখন তো মানুষের পুরো সেন্সটার উপরে মানে পুরো একটা ভৌতিক কার্যকলাপ চলছে আর কি, যার ফলে ও নিজের তখন তো মানসিক ভারসাম্য ঠিক রাখাটা খুব কঠিন ব্যাপার। ও কোনো দিকে না থাকে ফুল স্পিডে গাড়ি চালিয়ে দেয়, ওর খুবই গাড়ির ক্ষতি হতে থাকে। ও বুঝতে পারে যে আমি কোন দিকে যাচ্ছি, কী করছি আমি কিছু জানি না, কিন্তু ওরকম পাগলের মতো প্রায় মিনিট 15-20 বাদে ও কিন্তু দেখতে পায় যে না, উল্টো দিক থেকেও কিছু গাড়ি আসছে, এবং ও আরেকটা রাস্তায় গিয়ে, একটা বড় রাস্তায় গিয়ে পড়লো। এই যে রাস্তাটা, ও বুঝতে পারলো যে আমি কিন্তু মেন রোডে ছিলাম না, মানে যেটা দিয়ে সমস্ত মানে যাত্রী পরিবহনটা যেখান দিয়ে মানে মেন হয় আর কি, যে জায়গা দিয়ে বেশি হয়, সেই জায়গাটা কিন্তু ও ছিল না। ও কোনো একটা ওরকম অন্য একটা থাকে না, আমরা যেমন বলি না এদো গলি, সেই রকম আর কি, ওই রকম টাইপের কোনো একটা রাস্তায় ঢুকে গিয়েছিল যেখানে মানুষের চলাচলটা কম। তো যাই হোক, তারপরে তো ওখান দিয়ে ড্রাইভ ট্রাইভ করে একটা মোটামুটি একটা সামনে দোকান পায়, যেখানে যা হয় যেখান দিয়ে রাস্তায় সব বিশেষ করে ট্রাক ফাক যায়, সেখানে তো কিছু দূর বাদে একটু অন্তত অ্যাটলিস্ট চাপাটি এইসব পাওয়া যাবে, এরকম তো দোকান থাকেই। তো সেখানে যায়, সেখানে গিয়ে ও ঘটনাটা বলে যে আমার সাথে ঠিক আমি একটু আগে এইরকম একটা ঘটনা হলো। বলে আপনি তো একদম পুরো ভুল রাস্তায়, ওই রাস্তার মধ্যে দিনের বেলায় আমরা যাই না কেউ, আপনি রাত্রেবেলা গেছেন। ওটা একেবারে ডেন্স ফরেস্ট, এবং কিছু রাস্তা থাকে না যে ওটা মানে অলিখিতভাবেই পরিত্যক্ত, ওখানে কোনো কেউ কোথাও আপনি কোনো বোর্ড পাবেন না যে এই রাস্তায় ঢুকবেন না বা কিছু এরকম, কেউ কোনো মানে পুলিশ বা কোনো জায়গা থেকে কিছু আপনাকে কেউ লিখে দেবে না। কিন্তু কিছু রাস্তা থাকে মানুষ এমনিতেই ওটাকে ত্যাগ করে, কিছু হয়তো তার কোনো একটা বাজে অভিজ্ঞতার ইতিহাস থাকে। তো এই ছেলেটিও কিন্তু একটা বিপদে পড়েছিল। আমি কিছুদিন আগে একটা ঘটনা বলেছিলাম, আমার যে বোনের হাজব্যান্ড আর কি, ভগ্নিপতি, ওদের সাথেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। এটাও কিন্তু মানে যাদের এই এরকম ফটফটের আলোর মধ্যে বসে, নিজের ঘরের মধ্যে বসে আমরা অনেক কিছু বলতে পারি, দূর আমরা কিছু মানি না, কিছু ভূত মানি, কিন্তু ওই পরিস্থিতিতে গেলে একটা খুব সাধারণ একটা আওয়াজেও কিন্তু হার্ট অ্যাটাক আসতে পারে বলেই আমার ধারণা। কিন্তু নিজের চেনা জায়গা, চেনা পরিচিত জায়গা, চোখ বন্ধ করে এখান দিয়ে আমি হাঁটতে পারি, চোখ বন্ধ করে আমি নিজের পাড়ায় হেঁটে বেড়াতে পারি, কিন্তু অপরিচিত জায়গা, সেখানে সব কটা মানুষের মনের মধ্যে সবসময় মনে হয় যে সব কটা অজানা বিপদ বোধহয় আমার জন্য ওত পেতে দাঁড়িয়ে রয়েছে। এই সব পরিস্থিতিতে বিশেষ করে অন্ধকারের মধ্যে তো মানুষের কিছুই মাথা অনেক সময় ভালো কাজ করে না বলতে যে পুরো পরিস্থিতিটাই যেন আমার এগেনস্টে চলে গেল। এটা অন্ধকারটাকে তো আমরা সবাই ভয় পাই, আর অচেনা জায়গা হলে তো কথাই নেই। অগ্রিমা, ওয়েলকাম।
তবে এই যে বললাম যে এইগুলো কিন্তু আমাদের খুব কমন একটা ব্যাপার, যে ভৌতিক কোনো ঘটনা যখনই কেউ ইয়ে করে, মানে বৃষ্টি, অচেনা রাস্তা, বাজ পড়ছে, এগুলো খুব আমাদের কাছে খুব চেনা ব্যাপার, তাই না? আচ্ছা, এবার আমি কিন্তু একদম অন্য একটা, এটা কোনো ভৌতিক টৌতিক কিছু না, আমার খুব ভাল লাগে। তোমরা যারা রেগুলার আমার লাইভ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি একটু স্বামীজির মাঝে মাঝেই একটু জিনিস, আজকে একটা স্বামীজির ঘটনা বলতে খুব ইচ্ছা হচ্ছে। এটা কোনো ভৌতিক না, কোনো অলৌকিক না, আমি একদমই একটা স্বামীজির জীবনের একটা ঘটনা, আমার খুব ভাল লাগে আর কি ঘটনাটা। তো সেটা একটু শেয়ার করি। তো সেটা হচ্ছে যে এটা অনেকেই জানো, এটা খুবই বিখ্যাতই বলা যেতে পারে, মানে অনেকেই জানে এই ঘটনা। তো যাই হোক, সেটা হচ্ছে যখন উনি মানে শিকাগো যাননি, তার আগে একটা মোটামুটি ধর্মপ্রচার না হলেও সারা ভারত উনি ঘুরে বেরিয়েছেন ওনার শিষ্য সহ, বিভিন্ন জায়গায় বেদ নিয়ে নানান রকম অনেক জায়গায় উনি সেটা নিয়ে আলোচনা করতেন, মানুষের মধ্যে যাতে প্রচার করা আর কি, এইরকম উনি ঘুরতেন, সারা ভারত তো পরিক্রমা করেইছেন উনি। তো যাই হোক, এইরকম একটা সময়ে উনি রাজস্থানে যান, এবং রাজস্থানে উনি কিন্তু তখন এই স্বামীজি বলে, আমাদের তো সব বেশিরভাগ ক্ষেত্রেই বিখ্যাত হওয়ার পেছনে তো একটা বিদেশি একটা ব্যাপার থেকেই থাকে। বিদেশ থেকে যখন তারা প্রশংসা করে তখন আমরা বুঝতে পারি, ওহো তাহলে তো জিনিসটা প্রশংসা করার যোগ্য, তাহলে চলো আমরাও প্রশংসা করি, এই ব্যাপারটা তো আছেই আমাদের মধ্যে। তো উনি তখন কিন্তু স্বামীজি হননি, মানে স্বামীজি হননি বলতে ওই স্বামীজি হিসাবে বিখ্যাত হননি। রাজস্থানে একজন বৃদ্ধার বাড়িতে উনি আশ্রয় নিয়েছিলেন। সে খুবই গরিব, কিন্তু কিছু মানুষের সঙ্গে থাকে না, মা ছেলের একটা বন্ডিং হয়ে যায়। এক্ষেত্রেও সেই রাজস্থানী, সেই যে দরিদ্র মহিলা, তিনি কিন্তু স্বামীজিকে খুব ভালোবেসে ফেলেন নিজের সন্তানের মতো করে, এবং তিনি জব দিয়ে, ওখানে তো জবের আটা দিয়ে রুটি হয়, তো সেই রুটি আর হয়তো সঙ্গে একটু সামান্য কিছু, হয়তো একটা তরকারি তো ঠিক ওরকম কিছু না, ওরকম হয়তো একটা টক জাতীয় একটা কিছু জিনিস, একটু আচার টাইপের কিছু জিনিস ওরকম ইয়েকে দিতেন, স্বামীজিকে খেতে দিতেন। স্বামীজি তো ভীষণ তৃপ্তি সহকারে খেতেন, এবং তার পেছনে আমরা অন্য ঘটনার মধ্য দিয়েও দেখেছি যে উনি তো মাকে ভীষণভাবে মাকে তো মানে প্রচণ্ড ভালোবাসতেন, এবং ওই যে মাতৃস্নেহটুকু উনি পেতেন, মানে সেটাও ওই রুটির সাথে উনি চেটেপুটে সেই স্বাদটা গ্রহণ করতেন আর কি, যে মা একজন খেতে দিচ্ছেন। তো এটা তো তার জীবনের একটা ঘটনা। তার পরবর্তীকালে তো তারপরে তো উনি বিশ্ববিখ্যাত হয়ে গেলেন, শিকাগোতে গেলেন, সবাইকে একদম দেখিয়ে দিলেন কে স্বামীজি। তারপর তখন ইউরোপে, মানে ইউরোপ কেন, সারা পৃথিবী ওনার ইয়ে জানতো। তারপরে যখন উনি দেশে ফিরে আসেন, বিশ্বজয়ী, তখন উনি যখন দেশে ফিরে এসছেন, তখন ভারতের তৎকালীন যে কিছু কিছু ছোট ছোট যে রাজারা ছিলেন, তারা নিমন্ত্রণ করতে শুরু করেন। ঠিক সেরকমভাবে রাজস্থানের একজন রাজা তাকে নিমন্ত্রণ করেন। তো উনি কিন্তু তখন নিজের মানে পুরো শিষ্য, বেশ কিছু শিষ্য নিয়ে কিন্তু উনি ঘুরছিলেন। তা সেখানে গিয়ে রাজার রাজবাড়িতে আতিথ্য গ্রহণ করেন। আতিথ্য গ্রহণ করার পরে তখন কিন্তু ওনার সেই মায়ের কথা মনে পড়ে, যে যিনি জবের সেই অত জবের রুটিটা আমি কেন বলছি, আমরা তো গম খাই, ওনারা ও যে জায়গায় যেটা উৎপাদন বেশি সেই জায়গায় সেই তার খাদ্যটা তো অবশ্যই সেই জায়গার যে জিনিস উৎপাদিত হয় তার উপর নির্ভরশীল। তো যাই হোক, ওনার সেই মাকে মনে পড়ে যায়। উনি সেই রাজভোগ আর কি যখন খাওয়ার সময় আসে, তখন উনি বলেন যে আমি না, আমার এখানে এক মা আছে, আমি তার কাছে যাব। তখন সবাই বলে খেয়ে যান, এত সুন্দর সুন্দর ভালো ভালো এরকম খাওয়ার পরিবেশন হচ্ছে, বলে তোমরা খাও, তোমরা এগুলো খাও, আমি ওখানে যাব।
বলে উনি সেই মার বাড়ি যান। তো তিনি তো এতদিন বাদে, এত বছর বাদে, তিনি তো আর সারা পৃথিবীতে কোথায় কি ঘটছে তার কাছে তো কোনো খবর তিনি তো রাখতেন না, সেটা রাখা সম্ভবও ছিল না। তখনকার দিনের একজন অতি সাধারণ বাড়ির মহিলা, তার তিনি কী জানেন পৃথিবীটা এর মধ্যে কি হয়েছে না হয়েছে। এত বড় ঘটনা, যে সন্ন্যাসী এসেছিলেন আর এখন যে সন্ন্যাসী এসছেন, সেই দুজনের মধ্যে তার মানে তিনি যে কতটা যশস্বী হয়ে এসছেন বা কোথায় উঠে গেছেন উনি কিছুই জানেন না। উনি সেই তুই এসেছিস বা বস বাবু বস বলে খুব আদর যত্ন করে সেই রুটি আরিয়ে দিয়েছে। তখন বলছে, জানিস, সেই মহিলা বলছে, জানিস বাবা, এইখানে যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে না একজন মহাত্মা এসছেন। আমার না ভীষণ শখ হয় সেই মহাত্মাকে দেখার জন্যে। কিন্তু তখন স্বামীজি হেসে বলছে, তো তুমি যাও না কেন, তার সঙ্গে দেখা করতে যাও না কেন, তোমার যেতেই পারো। তখন বলছেন, আমাকে ঢুকতে দেবে? একদমই ঢুকতে দেবে না। আমার ওখানে গিয়ে আমি শুধু শুধু হই আর কি, অপমানিত হই আর কি। না বাবা, আমি কিছু যেতে পারবো না। তখন স্বামীজি বলছে, আহা, তুমি গেলেই তো পারো, হতেই তো পারে যে তোমাকে ঢুকতেও দিল, তুমি তার সঙ্গে কথাও বলতে পারলে। না রে বাবা, আমার পক্ষে সেটা সম্ভব না। তখন স্বামীজি বলছে, তুমি মহাত্মা টহাত্মা কিনা জানি না, আমি এসি রাজবাড়িতে। আমার মহিলা কিন্তু একটু বিশ্বাস করেনি। তুই তো আমার ছেলে, তুই কেন মহাত্মা হতে যাবি? না না। আর স্বামীজি আর কথা বাড়াননি আর কি, উনি চুপচাপ ওটা খেতে শুরু করেন আর কি। উনি দেখেন যে না, ঠিক আছে, মার কাছে আমি যা হয়ে আছি সেটাই ভালো, আর নতুন নতুন পরিচয়ের আর দরকার নেই। বা উনি আর একটা কথাও বাড়াননি যে আমি সেই বা কিছু বা মানে দরকার নেই, এখানে মাহাত্ম্য প্রচারের কোনো দরকার নেই আর কি, থাক। এই ঘটনাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। সুন্দর না গল্পটা? হ্যাঁ, খুব সুন্দর। আমার খুব পছন্দের গল্প। যারা যারা নতুন জয়েন করেছে সবাইকে আমি স্বাগত জানাই। এবার আমি আরেকটা ঘটনা বলি। হ্যাঁ, আচ্ছা, এটাও বহু পুরনো ঘটনা। এটা অন্তত 50 বছর আগের ঘটনা। ঠিক আছে, যে জানিয়েছে তার সম্পর্কে ঠাকুমার এটা ঘটনা আর কি। সেটা হচ্ছে, আগেকার দিনে যে বাড়িগুলো ছিল কলকাতার, সেখানে বহু বাড়ি ছিল এরকম, হয়তো দোতলা, কিন্তু পুরোটা হচ্ছে ইউ শেপের। এখন ইউ শেপের যে বাড়িটা, সেখানে দোতলার পুরো ওই একটা ঘর কি দুটো ঘর করে অজস্র ভাড়াটে থাকতো। মাঝখানে একটা কমন উঠোন থাকতো, সেখানে বেশ বড় করে ওরকম একটা থাকতো, কলপার বাঁধানো থাকতো। সেখানে সারা বাড়ির যত বাসন সেই ঘর, সারাদিন দেখা যাচ্ছে ঘসর মসর করে বাসন মাজা হচ্ছে, তারপরে ওখানেই কাপড় কাচা হচ্ছে, এবং একটা সাইড দিয়ে হচ্ছে সব স্নানের ঘর ছিল বা ল্যাট্রিন, এইসব ছিল আর কি, যেগুলো প্রাত্যহিক জীবনে লাগবেই আর কি, সেরকম। তো সেখানে যেহেতু এত বাড়িতে লোক, এবং বহু লোক ছিল যারা সকালবেলা উঠে কাজে বেরিয়ে যায় বা এরকম, অনেকের সংসারই তাড়াতাড়ি করে রান্নাবান্না শুরু হয়ে যেত। বিশেষ করে মহিলাদের মধ্যে একটা হালকা কম্পিটিশান থাকতো, কে গিয়ে আগে স্নান টান করে সব মানে প্রাতকৃত্য কাজটা সমস্ত সেরে আসা যায়, এটা নিয়ে কিন্তু একটা কম্পিটিশান ছিল। তার মধ্যেও আবার অনেকগুলো ভাগ ছিল। কেউ হয়তো মাঝরাতে উঠে যেত, যাতে একদম হয়তো 4টে বাজে, মাঝরাত বলা উচিত না, যাই হোক আমাদের কাছে মাঝরাত এখন। তো সেই ওরকম 4টে, তখনও হয়তো ভালো করে ভোরের আরও ফোটেনি, ফুটবো করছে অন্ধকার, সেই সময় দেখা গেল 2-3 জন দৌড়ে গিয়ে চলে গেল, কে আগে যেতে পারে, এরকম একটা কম্পিটিশান ছিল। সেরকম একটা মানে এই যে ইউয়ের যে দুটো হাতা, মানে মাঝখানটা না কিন্তু দুটো যে হাত, সেই হাত দুটোর একদিকের বিল্ডিংয়ে একজন ছিলেন আর কি, এই যে আমাকে ঘটনাটা জানিয়েছে তার সম্পর্কে ঠাকুমা, তারা ওইখানে থাকতো। এবং তিনি, তার কিছু লোক থাকে না খুব সূচিবায়গ্রস্ত আর কি, ওনার মনে হতো যে আমি সবচেয়ে আগে ওই বাথরুমটা ব্যবহার করব।
মানে অন্যেরা ঢুকে গেলে সেটা অশুচি হয়ে গেল, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তার থেকেও শুচিবাই আরেকজনের ছিল, তার ঠিক উল্টো দিকের যে মানে হাতটা, ইউয়ের যে আরেকটা দিক আর কি, সেখানেও একজন ভদ্রমহিলা ছিল। এদের মধ্যে না একটা কম্পিটিশন হতো, কে আগে যেতে পারবে, কে আগে যেতে পারবে, ও না আমি, ও না আমি। এরা রাত্রে বোধহয় ঘুমোতো না, মানে যখন ঘুমোতে যেত মোটামুটি, তখনকার দিনে তো লোকে অনেক আগে ঘুমিয়ে পড়তো, 8:30 9টার মধ্যে ওরা ঘুমিয়ে পড়তো। তখন বোধহয় ওটা জব করতে করতে ঘুমোতো, যে আমাকে যে করে হোক আগে উঠতে হবে, আগে আমাকে দৌড়ে গিয়ে ওখানে ঢুকতে হবে। এবং সেটা যদি না পারতো, হয় আমি কথার কথা বলছি, এই যে যে বলেছে তার ঠাকুমা ধরলাম এ, আর উল্টো দিকে তার যে কম্পিটিটার সে হচ্ছে বি, এ যদি গিয়ে দেখলো বি আগে ঢুকে গেছে, তাহলে ওর সারাটা দিন নষ্ট হয়ে যেত। আবার বি যদি দেখতো যে এ ঢুকে গেছে, তাহলে তার সারাদিন নষ্ট হতো আর কি, এরকম ব্যাপারটা দুজনের মধ্যে একটা। কিন্তু কেউ কারোর সঙ্গে কিন্তু কোনো খারাপ আচরণ বা কিছু সেসব কিন্তু করবে না, সেসব দিকে কিন্তু আবার তারা খুব সবাই ও মুখের মা, তো ও তো মুখের মা, সারাদিন হয়তো বাটি চালাচালি হচ্ছে, এ নাও মাছ রান্না করেছি তুমি খাও, এ হয়তো আবার বললো এই নাও এইটা রান্না করেছি, কচু শাক রান্না করেছি তুমি খাও, এ হয়তো বলে দেখো চিংড়ি মাছ এসে, এইসবও ছিল। কিন্তু দুজনের মধ্যে এই সাংঘাতিক ব্যাপারটা ছিল। তাতে কী হতো, হ্যাঁ এবার এবং দুটো পরিবারের লোকেরা না হাসতো, এবং বাকি বাড়ির সবাই হাসতো, কারণ কেউ না ওরকম মাঝরাতে উঠে কাজটা সেরে আসতো না, অসম্ভব। মানে ওই মাঝরাতে উঠে 5টার মধ্যে স্নান করে ফেলতে হবে, শীত নেই, বর্ষা নেই, গ্রীষ্ম নেই, সেখানে গিয়ে 5টার সময়, মানে তারপরে যেটা 6টার সময় কিন্তু দেখা যেত অনেক লোকজন হয়ে গেছে, তখন তাদের মধ্যে হয়তো মানে একটু রাগারাগি চটাচুটি, এই শরীরে তোমার জন্য দেরি হয়ে গেলো এই সময়, হ্যাঁ যতজন লোক, তো সেই তুলনায় কিন্তু রেশিওতে ল্যাট্রিন কম ছিল, কলঘরও কম ছিল। পুরুষরা যেমন ওই মাঝখানে ওই যে কলে জল ভরতো, ঝপাস ঝপাস করে স্নান করে চলে আসতো, মহিলারা তো সেটা করতো না। অল্প বয়সী ছেলে মেয়েরাও তাই করতো, তারাও কিন্তু ওই কলঘরে ঢুকতো না, খুব একটা কলঘরের মধ্যে ঢুকে স্নান করার ব্যাপারটা ছিল না। কিন্তু বাকি মহিলাদের মধ্যে তো ছিল। তো যাই হোক, এই মহিলা একদিন উঠেছে, মানে যে আমাকে ঘটনাটা বলেছে তার যে ঠাকুমা, তিনি একদিন উঠেছেন, উঠে দেখছে বাহ এখনও মানে 4:30 বাজেনি, তার মানে আমি আজকে মানে কেল্লা ফতে, আমি আজকে আগে ও ওই আসুক, ওই গিন্নি আসুক, তার আগে আমি তো ঢুকে যাব বলে দৌড়ে দিয়ে নামছে। ঠিক আছে, সে গামছা শাড়ি ঠাড়ি সমস্ত কিছু নিয়েছে, হাতে সাবান ঠাবান রয়েছে, এরকম সে একেবারে দৌড়ে দৌড়ে নামছে। আবার তখন ওই কৌটোতে করে তারা এরকম রাখতো, ওই যে ওটা কী বলে ঘুঁটের ছাই রাখতো, সেটা ওরা দাঁত মাজতো। আবার অনেকে ওই সব গুঁড়াখু টুড়াখু কী সব ছিল সেই সমস্ত দিয়েও দাঁত মাজতো। তো যাই হোক, এদের মধ্যে তো দুই গিন্নির কম্পিটিশান, তো তো একেবারে দুদ্দার করে নামছে। নেমে যখন গিয়ে একদম পুরোটা নেমে গেছে, কী বলে উঠোনে গিয়ে দাঁড়িয়েছে, তখন দেখছে, এতক্ষণ কিন্তু ওর খেয়াল হয়নি, তখন দেখছে ওই ওপাশের যে মানে গিন্নি যিনি আর কি, তিনি শোঁ করে দৌড়ে এসে ওর সামনে দিয়ে সাঁ করে ঢুকে গেল বাথরুমে, গিয়ে ধড়াম করে দরজা বন্ধ করে দিল। ওর প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। আশ্চর্য মহিলা, তো এরকম দৌড়ানোর কী আছে, তুমি একটু দাঁড়াতে পারতে না, তুমি পাশেরটাতে যেতে পারতে না। তার মধ্যে আরেকটা ব্যাপার ছিল, কথার কথা বলছি, হয়তো 4টে হয়তো ওরকম ল্যাট্রিন ছিল, হবে না, দুজনেরই একটা টার্গেট, ওইটাই বেশি ভালো, ওইটার মধ্যেই যেতে হবে। কি বিপদ, কেন পাশে আছে যাও, তা না তাহলে তো সমস্যাটা তৈরি হয় না, সমস্যাটা তো রাখতে হবে। দুজনের তো একটা মানে সারাদিন যে একটা গা গরমের ব্যাপারটা থাকবে, এবং সেই নিয়ে যদি তার, ওই তো বললাম যে এই যে হেরে গেল, ও যে ঢুকে গেল আর ইনি যে ঢুকতে পারলেন না, ওটাতে আজকে তার হাজব্যান্ড বলো বা তার ছেলেমেয়েরা বলো, প্রত্যেকে বকা খাবে, প্রত্যেকে সারাদিন ওনার মেজাজ গরম থাকবে আর কি, যতক্ষণ না উনি পরের দিন গিয়ে হারাতে পারছেন। তো উনি তো ওরকম দেখেছে, দৌড়ে গিয়ে ঢুকে গেলে ওনারও প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে।
বাজে একটা মহিলা, প্রত্যেক দিন এসে দৌড়ে আগে ওরকমভাবে কেউ ছুটে, আমি এই বয়সে এখন ছুটতে গিয়ে মরি আর কি, দত্তারি আমি বিয়েই করবো না আজকে বলে ওই জিনিসপত্র পাশে রেখে আমি প্রচণ্ড খেপে গেছে, বীভৎস খেপে গেছে, এদিকে কিছু বলতেও পারছে না। একটা বাজে মহিলা, যাচ্ছে তাই একটা মহিলা, প্রত্যেক দিন এসে আমাকে সমস্যার মধ্যে ফেলে বলে ওখানে ঝপাস ঝপাস করে কিছু জল ঠল গায়ের মধ্যে ছিটিয়ে আমি যাবই না আজকে, আমি যাবই না, এরকম করতে করতে ও আবার এসে সোজা ঘরে চলে গেছে। ঘরে গিয়ে বোধহয় হাজব্যান্ডকে ডেকে তুলে ঝগড়া করছে, হ্যাঁ এরকম এভাবে তুমি এই বাড়ি আমি থাকবো না, তুমি এরকম একটা বাড়ি দেখো যেখানে এত ঘর লোক থাকে না, একবারে 36টা পরিবার থাকে, এখানে পাওয়া যায় না। সেই ভদ্রলোক বলছে আচ্ছা ঠিক আছে, আমার তো সকালে অফিস আছে, তুমি এরকম রাত্রেবেলা ঘুম থেকে উঠে যে ঘিচঘিচ করছো কেন, আশ্চর্য ব্যাপার তো। আর আমার তো আছে, একটা টাইমের পর তো সবাই নেমে যাবে, এইটা যখন উনি ভেবেছেন যে একটা টাইমের পর তো আবার সবাই নেমে যাবে, তখন উনি মাথাটা ঠান্ডা হয়েছে, বা ওর হাজব্যান্ড নিশ্চয়ই বকাটকা দিয়েছে যে কি হচ্ছে কি, আমি কি রাতে ঘুমোবো না নাকি, তো তুমিও দৌড়ে গিয়ে, উনি ঢুকে গেছেন অন্য বাড়ির একটা বউ, সে তোমাকে দৌড়ে হারিয়ে দিয়ে সে নিজে ঢুকে গেছে, তা আমি কি করব। ঠিক আছে তুমি বলেছো বাড়ি দেখতে হবে, ঠিক আছে আমি বাড়ি দেখবো, এত সস্তায় তো আমি বাড়ি পাবো না, এখন চাইলে এইরকম করে দৌড়ে দৌড়ে বাড়ি খোঁজা যায় নাকি, খুঁজবো, এখন আমি মাঝরাতে বাড়ি খুঁজতে যাব বলে তিনি তো খুব জোর ধমক দিয়েছেন, তাও বুঝেছে যে না ঠিক আছে, সত্যি তো লোকটা তো সারাদিন অফিস টফিস করে, যে ঠিক আছে চলো, ওরা নিজে শান্ত হয়েছে। শান্ত হয়ে তারপর কিছুক্ষণ বাদে স্বাভাবিকভাবে তার নেচার স্কল বলে তো একটা ব্যাপার আছে, সে আবার সমস্ত জিনিসপত্র নিয়েছে দূর। আমার প্রায় আধ ঘন্টা দেরি হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, ওই মহিলাকে এবার আমরা ভালোভাবে বলতে হবে যে তোমার জন্যই আমরা বাড়িটা ছেড়ে দিচ্ছি, কারণ তুমি খুব বাজে লোক, তুমি ওরকমভাবে দৌড়ে ঢুকে যাও, আমার এইসব ভালো লাগে না, এসব বলতে হবে যে তুমি এরকমভাবে দৌড়চ্ছ, তুমি একদিন পড়ে গিয়ে যখন হাড়গোড় ভাঙবে তখন বুঝতে পারবে, এসব ভেবে টেবে ওই আবার সমস্ত জিনিস গোছগাছ করেছে। তখন কিন্তু প্রায় ভোর হয়ে এসছে, তখন ও গেছে, নিচে নেমেছে। ওমা নিচে নেমে দেখছে ওই কলের ধারে বসে সে তখন দাঁত মাজছে, ওই যে ওই পাশের যে বউটি আর কি, সে দাঁত মাজছে। সে ওকে দেখে বলছে ও তোমারও আজকে উঠতে দেরি হয়েছে, আমারও আজকে ভীষণ উঠতে দেরি হয়ে গেছে গো, আমার শরীর একদম ভালো নেই, গা হাত পা ম্যাচ করছে। ওর একটু কিরকম অদ্ভুত লেগেছে, মানে তুমি তো 4টে আরও আধ ঘন্টা আগে তো তোমাকে দেখলাম তুমি দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকলে, যা আমি এই উঠে আসলাম, আমার শরীর একদম ভালো নেই, আমার শরীর আজকে একদম চলছেই না। তো ভদ্রমহিলা বলছে এ কি, আর তো কোনো বউ এরকমভাবে আর এতদিন ধরে এক বাড়িতে রয়েছে, একে অপরকে চেনে না, ঘুমটাও নেই, কিছুই নেই, আমি তোমাকে একদম পরিষ্কার দেখলাম। ও কিন্তু তর্ক করেনি, ওই মহিলার সঙ্গেও কিন্তু তর্ক করেনি, বলছে তুমি এখন উঠেছো, কারণ ও তো দেখতেই পাচ্ছ সমস্ত গুছিয়ে নিয়ে বসেছে সব। তখন ও নিজে ভাবছে যে সত্যি তো আমার সামনে যে দৌড়ে ঢুকে গেল, সে জামা কাপড় তো রাখলো না, সে জামা কাপড় কোথায় রাখবে, সে তো জামা কাপড়টা একটা সাইডে রাখবে, ওদের তো একটা জায়গা ছিল, নির্দিষ্ট জায়গা ছিল যে সেখানে জামা কাপড়টা রেখে সে যাবে, তারপর স্নান টান করে বেরোবে, জামা কাপড় চেঞ্জ করবে, হ্যান করবে রান করবে, কিছু তো পরপর কাজ থাকে। তাই তো জামা কাপড়গুলো তাহলে তো আমি দেখতে পাইনি, তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে ওটা আমি কি দেখলাম, ও নিজের মনে একটা তাহলে কি আমি ভুল দেখলাম, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তখন ওই পাশে, আর ও তো দেখেছে ওই পাশ দিয়েই এসে দৌড়েছে, মানে সে দৌড়ে এসছে, ও কথায় সারাদিনে ও বার 4-5 মানে যখনই দেখছে নিচে বেশ মহিলাদের জটলা হয়েছে, সবাই কাছে গিয়ে জিজ্ঞেস হচ্ছে তুমি কি আজ সকালে উঠেছিলে, তুমি কি আজ সকালে উঠেছিলে, তুমি কি আজ সকালে, সবাই বলছে না গো আমরা তোমাদের মতো পাগল নই, আমাদের বেলায় কাজ হলেও হবে, কোনো ব্যাপার নয়, সব আমাদের অত তাড়া নেই তো, তোমাদের মতো ওরকম আমাদের একদম প্রথমেই যেতে হবে এরকম, তারা যতটা কথা শুনিয়ে দিয়েছে, তো তোমাদের মতো পাগল আমরা নই, আমাদের এই বেলাতে হলেও আমাদের কোনো অসুবিধা নেই, এই সব ছেলে মেয়েরা বেরিয়ে গেছে, এখন আমরা কর্তা সব বেরিয়ে গেছে, এখন আমরা এসে নিজেদের মতো করে, মানে তারা বেশ একদম মজলিশ করে সব কাজ করছে, বাসন মাজছে, কাপড় কাচ্ছে, সব একসঙ্গে সব আড্ডাও মারছে। ওর মনের মধ্যে খুব একটা খচখচ করছে যে তাহলে কি আমি ভুল দেখলাম, এতটা ভুল দেখলাম, তাহলে আমি কি দেখলাম, মানে ভয়ও লাগছে ওর,
যে আমি তো পরিষ্কার দেখলাম যে ও একদম শাড়িটা পরা, সেই শাড়িটাও হচ্ছে না, ও নিজের মনের মধ্যে একদম ভীষণ ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে যে এটা কী দেখলাম কী দেখলাম। ঠিক আছে, তার ভুল দেখেছি। তাহলে আমার বোধহয় ঘুম ছিল চোখে, আমি হয়তো সারাক্ষণ আতঙ্কে আতঙ্কে থাকি তো, যে ও আমার এই বোধহয় হারিয়ে ফেললো, এই বোধহয় আমি হারিয়ে দিল, এই তাড়াহুড়োতে বোধহয় আমি ভুল দেখেছি। ঠিক আছে, পরের দিন আবার সেই ভোর রাতে ও আবার সেই উঠেছে। সেদিনকে একটু দেরি করে উঠেছে, যে 4:30টাতে উঠেছি। ঠিক আছে, ও যদি আগে দৌড়ে যায় তো যাক, সেদিন আর রোজ তো মানুষের এক থাকে না, ক্যাপাসিটি থাকে না, সেদিনকে ওর 4:30টার মতো হয়ে গেছে। তো আস্তে আস্তে ও আজকে পাওয়া যাবে না, ও তো আগে এসে নিশ্চয়ই করেছে। কালকে বলেছিল শরীরটা ভালো নেই, আজকেও কি হবে। সে নিচে এসে যখন দাঁড়িয়েছে আবার দেখছে পুরো দৌড়ে ওইখান দিয়ে আবার দূর 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 করে এসে সেই আবার সেই ঢুকেছে। তখন ওই পেছন থেকে ডাক দিয়েছে, এই যে তুমি বললে যে তুমি নাকি ওঠো না। এইবার সে ঘুরেছে, সে যখন ঘুরেছে ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সেটা একটা বীভৎস কিছু, সেটা একটা ভয়ঙ্কর কিছু ছিল। সেটা ও দেখে বুঝেছে যে ওই মহিলা তো নয়ই, সে একটা ভয়ঙ্কর কিছু। এবং সেই ভয়ঙ্কর কিছুটা সে কোনোদিন কাউকে বলতেও চায়নি, বা মানে ওই জিনিসটা এত শক্ট হয়ে যায়, তার প্রচণ্ড জ্বর চলে আসে, অসুস্থ হয়ে পড়ে, ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তাতে তার একটাই লাভ হয়েছিল, পরবর্তীকালে তার মানে যে বলছে তার বাবা তাকে বলেছে যে আমার মা কিন্তু সারা জীবনের মতো একটা জিনিস হলো, তার ওই যে সূচিবাইটা ছিল, যে আগে যাব আর প্রথম টয়লেটটা আমার লাগবে, এই জিনিসটা সারা জীবনের মতো সেরে গিয়েছিল। সে পুরো বেলা না হলে, মানে পুরো ফটফটে আলো না আসলে, মানে সে বাইরে অনেকক্ষণ ধরে ওয়েট করবে, সবাই যাবে বা কিছু, মানে তাতে তার কিছুই এসে যায় না। কিন্তু সে একা জীবনে উঠে যে আবার যে যাওয়া, সে জীবনের মতো সেটা বন্ধ করে দিয়েছিল। সারা জীবনের মতো তার এই অসুখটা সেরে গিয়েছিল, যে সকালবেলা উঠে আমার প্রথম যেতে হবে, এই যে ফিতে কাটবো আমি, এই ব্যাপারটা যে তার মধ্যে একটা ছিল, সেটা শেষ ওখানে। সে এমন কিছু ভয়ঙ্কর কিছু একটা দেখেছিল। স্বপ্না দাস, আপনি কাইন্ডলি স্টিকারগুলো দেবেন না প্লিজ, এখানে স্টিকারে বোধহয় কিছু প্রবলেম আছে, কিছু প্রবলেম হয়। আচ্ছা যাই হোক, তোমাদের কেমন লাগলো? আমার কিন্তু ঘটনাটার বেশ ভয় লেগেছে। বাবারে, রক্ষা করো। আর ওর ডাকারই বা কী দরকার ছিল? সে দৌড়ে ঢুকছিল তোর আগে, ঢুকুক না বাবা, তোমার ডাকার কি দরকার ছিল? ও আবার ডেকে দিয়েছে তার নাম ধরে, এই অমুকের মা, খুব যে বলছিলে যে তুমি নাকি ঢোকো না, এটা কে তাহলে? সে থেমেছে আগে, ওই পেছন থেকে যখন ওই অমুকের মা বলে ডেকেছে, সে থেমেছে, থেমে বা করে ঘুরলো, কি ঘুরলো, ভয়ঙ্কর জিনিস ছিল সেটা একটা। হ্যাঁ রে, যারা যারা গল্প পাঠাচ্ছে অধিকাংশই না আমাকে নাম বলতে বারণ করে দাও, সেজন্য আমি বলিও না। যে বলেছো এই ঘটনা পাঠিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এটাও হয়ে গেছে। এবার এটা লাস্ট বলবো। হ্যাঁ, আর একটা লাস্ট বলবো। এরকম ঘটনাও কিন্তু অনেক, এই এখন যে ঘটনাটা বলবো এই ঘটনাটাও কিন্তু আমি অনেকগুলো শুনেছি, মানে এরকম কিন্তু হয়। আর এরকম ঘটনা আমি নিজেও বলেছি। পারিবারিক যে রেষারেষি, ঈর্ষা, এইগুলো বাইরের লোকের যখন ঈর্ষা করে না, বাইরের লোকের যখন ঈর্ষা হয় বা তার সঙ্গে খারাপ সম্পর্ক হয়, সেটা না ভীষণ বোঝা যায়। কারণ সে তারা তো সম্পর্কটা রাখার ধার ধারে না, তারা মুখের উপর বলে দেয়, ঝগড়া হয়ে যায়, বা একে অপরকে অপমান করে দিল। মানুষ খুব সহজে আইডেন্টিফাই করতে পারে যে এই মানুষটা আমাকে পছন্দ করে না, বা আমি এই মানুষটাকে পছন্দ করি না, এটা সম্পর্কে কারোর কোনো ডাউট থাকে না। কিন্তু সাংঘাতিক হচ্ছে তারা, যারা তোমার সামনে বন্ধু হিসাবে থাকবে কিন্তু তোমার ক্ষতি করে যাবে।
এরা ঠিক শত্রুও না, এরা খুব অধম শত্রু, এইটাই বলা যেতে পারে। যে তোমার পিঠে হাত চাপড়ে বলবে আহা হা তোর কী কষ্ট রে, কিন্তু সে তোমার পেছনে ভীষণভাবে ইয়ে হবে, মানে তোমার পেছনে এমনভাবে মানে কার হাতে বাঁশটা আছে এবং সেটা তোমার মাথায় পড়তে পারে সেটা তোমার জানাটাই ভালো। হ্যাঁ, তাহলে তুমি কি করবে, তোমার মাথাটাকে সাবধান করতে পারবে, তাই না? বা উল্টে মারার যদি চেষ্টা নাও করো, অন্তত নিজের মাথাটা প্রোটেক্ট করার তুমি চেষ্টা করতে পারবে। কিন্তু এই যে বন্ধু বেশি, কিন্তু সে তোমাকে মনে মনে ঘৃণা করে, ঈর্ষা করে, বা তার প্রচণ্ড রাগ আছে তোমার উপরে, এই মানুষগুলো কিন্তু খুব সাংঘাতিক হয়। আর বেসিক্যালি দেখবে, নিজেদের জীবনেও দেখবে, মানুষ কিন্তু সাধারণত দুরকম হয়। একটা হচ্ছে খুব তোমার উপর রাগ হলো, সে তোমাকে প্রচুর 4-5টা কথা শুনিয়ে দিল, কিন্তু ওই জায়গাতেই চ্যাপ্টার ক্লোজ, সে এটা ধরে নিয়ে বসে থাকবে না, বা সে তোমার সঙ্গে কখনো শত্রুতায় আসবে না, সে তোমাকে 4টি কথা শোনাবে, ব্যাস হয়ে গেল। কিন্তু বেশ কিছু মানুষ আছে, সে তোমার সামনে কিছুই বলল না, কিন্তু তোমাকে মানে তোমার জীবন একেবারে যাতে কাঁটা বিছিয়ে দেওয়া যাকে বলে, সেটা দেখো, সেটাও কিন্তু দুরকমের হয়। যে একটা হচ্ছে মানুষ মানে তোমার এগেনস্টে আমি যাব, তো আমি রামবাবু, শ্যামবাবু, লক্ষণবাবু, রামবাবু সবাইকে বললাম যে ওর পেছনে লাগো, চলো আমরা একজোট হয়ে ওর পেছনে লাগি, এটা একরকম। আরেকটা কি, আমি কোনো একেবারে তন্ত্র, একদম যারা তন্ত্র সাধনা করে তাদের কাছে গিয়ে বললাম যে ওর ক্ষতি করো, এইটা কিন্তু মারাত্মক। মানে এটা আমরা সবাই মোটামুটি বুঝি ব্যাপারটা। তো যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে এই যে যারা গোপন শত্রু, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা যায় না অত সহজে, হয়তো সারাটা জীবনেও যায় না। যে এ আমার, সবাই তো তোমার মনে হবে যে বাহ খুব ভালো খুব ভালো, কিন্তু তোমার সঙ্গে লাগাতার খারাপ আচরণ, খারাপ ঘটনা ঘটছে, সেখানে জানবে যে তোমার কেউ একজন কলকাঠিটা নাড়ছে। তো যাই হোক, তা আমার বেসিক কতগুলো মূল্যবোধ যেটা আর কি মানুষের জীবনে থাকা উচিত বলে আমার ধারণা, সেটা হচ্ছে কারোর ভালো যদি আমি না করতে পারি, না করলাম, কিছু আসবে যাবে না, ক্ষতিটা আমি করব না। ক্ষতিটা করলে ওই সেই ইউনিভার্সের থিওরি যে তুমি যাই করো না কেন এর ভেতরেই থেকে যাবে, সেটা আবার তোমার কাছে রিটার্ন হয়ে আসবে। এখন এই ভালো কথাগুলো বিশ্বাস অধিকাংশ মানুষ করে না, এটা আমি আজকে খুব ভালোভাবে বুঝি। যাই হোক, যে যার মূল্যবোধ নিয়ে বাঁচে। তো যেটা বলছিলাম, এই যে পারিবারিক যে শত্রুতাগুলো হয়, সেই একটা ঘটনা আজকে তোমাদেরকে বলবো, যে পারিবারিক শত্রুতাটা কোন লেভেলের হতে পারে। এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রেই না একটা ভীষণ এক বা একাধিক নোংরা মনের মানুষ থাকে, এবং নোংরা মনের মানুষ কিন্তু নানান রকমের হয়, সেটা তোমরা খুব ভালোভাবেই জানো। বেশ ধরো এটা কত বছর হবে, ধরো বছর ভালোই, ধরো 40 বছর আগের ঘটনা বলছি আমি। তো সেখানে তখনকার দিনের লাভ ম্যারেজটা কিন্তু কমই হতো, ঠিক আছে? মানে আজকের রেশিওতে, আজকে যে কোনো বিয়ে যেগুলো হয় না কেন, আমরা বেশিরভাগই ধরে নিই যে সেগুলো লাভ ম্যারেজ, অথবা যদি অ্যারেঞ্জড হয় তো সেখানে তারা একে অপরকে খুব ভালোভাবে চিনে নিতে পারে। কিন্তু তখন এই যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি, সেটা কিন্তু তারা একে অপরকে মানে খুবই, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তো যাই হোক, তাদের মধ্যে বিয়ে হয়, এবং মেয়েটির যে শ্বশুর শাশুড়ি ছিলেন, তারা কিন্তু মানে মেয়েটিকে ভীষণভাবে ভালোবেসেই অ্যাকসেপ্ট করে নেন। একটি মাত্র ছেলে, তার তার স্ত্রী খুবই ভালো, মেয়েটি খুব ভালো একটি বাড়িতে বিয়ে হয়। কিন্তু সমস্যা হচ্ছে এটাই, মানে মেয়েটির যে শ্বশুর মশাই, তার নিজস্ব কোনো ভাই বোন ছিল না, কিন্তু তার শাশুড়িরা হচ্ছে 2 বোন 2 ভাই। বড় যিনি মামা শ্বশুর, মাটির মানুষ, খুব ভালো মানুষ, তিনি কোনোদিন কারোর কোনো ক্ষতি করতে পারেন বলে না। কিন্তু ছোট যে মামা শ্বশুর, তার সঙ্গে যখন মেয়েটির প্রথম দিন আলাপ হয়, মানে বিয়ের আগেই এরকম আশীর্বাদ কিছু একটা ব্যাপারে হয়েছিল, তো তখনই কিন্তু ওই
মেয়েদের একটা ষষ্ঠ ইন্দ্রিয় তো ভীষণ সজাগ, আর বিশেষ করে মেয়েরা ভীষণ ভালোভাবে বুঝতে পারে যে আমাকে এ কোন চোখে দেখছে। এটা তো মেয়েদের এটা ঈশ্বর প্রদত্ত ব্যাপার, মেয়েরা খুব ভালোভাবে বুঝতে পারে। তো সে কিন্তু প্রথম দিনই না খুব সিটিয়ে যায়, ওই ছোটো মামা শ্বশুরের ব্যাপারে সে কিন্তু একটু সিটিয়ে যায়, তার না একটু ভালো লাগেনি লোকটাকে। তো যাই হোক, ও ঠিক আছে, ও কিন্তু নিজের মানে হবু যে স্বামী তাকে কিন্তু কিছুই বলেনি। তারপর ওদের বিয়ে টিয়ে হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, ওর আরেকজন যে মাসি শাশুড়ি, সে তা বিয়ের পরবর্তীকালে মানে এই যে সে এতদিন সে তার দিদির সংসারে মানে ভীষণ কি বললো আহ্লাদি বোন হিসেবে আসতো, এবং জামাইবাবুর সে একটি মাত্র শালিকা, সেই জন্য সেখানে তার আহ্লাদের কোনো সীমা ছিল না। সেখানে এই যে ছেলের বউটি ঢুকলো, সমস্ত মানে দিদি জামাইবাবুর সমস্ত আদর যত্ন সে পেতে শুরু করলো। স্বাভাবিকভাবেই তাদের সন্তানের একটিমাত্র সন্তান, তার স্ত্রী এসে, তারা খুব ভদ্র পরিবারে তো তাই হবে, তারা তো ভীষণ আদর যত্ন করবে, তারা খুব আদর যত্ন করতো বউকে। এইটা হচ্ছে ওই মহিলার আবার মানে একেবারে চক্ষুশূল হয়ে গেল ব্যাপারটা। সে বাড়িতেই আসতো, মানে সে প্রায় প্রত্যেক সপ্তাহে আসতো দিদির বাড়িতে, এবং দিদির বাড়িতে এসে সে একটি কলকাঠি ভালোভাবে যতটা নাড়া যায় সে নাড়তে শুরু করে, সেটা খুব ওপেনলি, যে এ মা তুমি এটা করো নি, এ বাবা তুমি ওটা পারো না, এ বাবা তুমি এটাও পারো না, এরকম সে সব সময় বলতে শুরু করে, যাতে তার মানে প্রথমে তার জামাইবাবুই সবচেয়ে হয় যে এরকম করে বলছো কেন, তুমি এরকমভাবে বলো না, ঠিক আছে ও ছোটো মেয়ে, ও শিখে নেবে, সব শিখে নেবে। তার শাশুড়িও তাকে প্রোটেক্ট করতে থাকে, না শিখে নেবে শিখে নেবে, তাতে সে আরও রেগে যায়। এরকম হতে 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 বেশ কিছুদিন বাদে, মানে প্রায় 6 মাস বাদে, প্রথমে শাশুড়ি মারা গেলেন। ঠিক আছে, শাশুড়ি মারা, তার ফলে পুরো সংসারের ভারটা ওর ওপরে এসে পড়লো। ও ভীষণ সেরকমভাবে খুব একটা বাড়িতে যথেষ্ট মানে লাডলি ছিল আর কি, সেরকম কাজকর্মও পারতো না, কিন্তু ও খুব চেষ্টা করতো ভীষণ আন্তরিকভাবে, এবং ওর শ্বশুরমশাই এবং ওর হাজব্যান্ড ওকে কিন্তু খুব সাপোর্ট করতো। মানে তারা যে কাজ করে দিত তা না, কিন্তু ও যাই করুক না কেন তারাই বলতো আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কাজের একজন মহিলা রাখা হলো, মানে যে ওকে রান্না টান্নায় সাহায্য করতো ইত্যাদি ইত্যাদি। এই হতে 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 তারও প্রায় বছরখানেক যখন হলো আর কি, মানে শাশুড়ি মারা যাবার বছরখানেকের মধ্যে তার শ্বশুরও মারা গেলেন। এইবার ওরা না ভীষণ একটা মানে বিশেষ করে ওর হাজব্যান্ড ভীষণ মানসিক দিক দিয়ে প্রচণ্ড আঘাত পেলো আর কি, পর এরকম মা তারপরে বাবা চলে যাওয়াতে ভীষণ আঘাত পেলো। এবার মেয়েটির কিছুদিন বাদ, তারও প্রায় আর যায় যায় যায়, কেউ তো কারোর জন্য কিছু তো আটকে থাকে না, মানুষ তো বাঁচবেই। তো থাকতে 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 ওর মা এসে মাঝে মাঝে ওর কাছে থাকতো। তো হতে 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 দেখা গেল ওরকম প্রায় 6 মাস মতো বাদে ও বুঝতে পারলো যে ও কনসিভ করেছে। ঠিক আছে, ভালো কথা, কনসিভ করাচ্ছে। আর ওই ছেলেটি হচ্ছে মানে ভীষণ সবাইকে বলে ফেলে আর কি, সব নিজের মাসি বা মামাদেরকে সব জানিয়ে দিল। তো জানানোর সঙ্গে সঙ্গে দেখা গেল সেই ছোট যে মামা সে লাফিয়ে পড়ে চলে আসলো, এসে বললো চলো 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 ডাক্তার কাছে। সেই মামিও চলে আসলো, চলো 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 ডাক্তার কাছে নিয়ে যাবো। ওর কিন্তু একদম পছন্দ ছিল না যে এরা মাঝখানে ইন্টারফেয়ার করুক, ওর কিন্তু একদমই পছন্দ হচ্ছিল না ব্যাপারটা মেয়েটির, কিন্তু কিছু বলেনি, যে ঠিক আছে চলো। গেল তখন যাওয়ার পর সেই ডাক্তার যখন মানে সমস্ত দেখলো ও বুঝতে পারলো কিছু একটা গণ্ডগোল হচ্ছে, মানে কোথায় গণ্ডগোলটা হচ্ছে সেটা ঠিক ও ডাক্তারও দেখলো একটু মানে বেশ বুড়ো টুড়ো কুচকে, মানে ও বুঝতে পারলো যে ওর প্রেগনেন্সিটা হয়তো পুরো নর্মাল নয়, মানে ওর কন্ডিশনটা বোধহয় খুব ভালো নয়। তা কিছুদিনের মধ্যে ও বুঝতে পারলো যে কন্ডিশনটা খারাপ হচ্ছে, ওর কিন্তু ব্লিডিং শুরু হয়ে গেল।
তো স্বাভাবিকভাবে ওকে একেবারে শুইয়ে দেওয়া হলো এবং ইঞ্জেকশন চলতে শুরু করলো ইত্যাদি ইত্যাদি। ও তো মানে হাজব্যান্ড যতক্ষণ বাড়িতে থাকতো নর্মাল থাকতো, তারপরে হাজব্যান্ড যখন বেরিয়ে যেত তখন ভীষণ কান্নাকাটি করতো যে মানে এটা কি হচ্ছে, প্রথম কনসিভ করেছে, এরকম যদি হয় স্বাভাবিকভাবেই তার মেয়েটির উপর ভীষণ মনের উপর চাপ পড়ে। আলটিমেটলি ওটা কিন্তু সেটা কিন্তু ম্যাচিওর করলো না, ঠিক আছে, সেটাকে টার্মিনেট করতে হলো। মানে ওর ভীষণ মানসিক ইয়ে হয়ে গেল, তখন মানসিক দিক দিয়ে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে গেল, প্রচণ্ড পেন টেন হয়ে জিনিসটা একদম মিসক্যারেজ হয়ে গেল। তখন ওকে নিয়ে ওর মা চলে গেল। এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওর মামা বাড়িতে ওর মা মোটামুটি মানে ওদের বাড়িতে খুব ঠাকুর দেবতার ব্যাপারটা খুব ভালোই আছে আর কি। ওর যে ছোটো মাসি, ওর নিজের যে ছোটো মাসি, সে কিন্তু ইয়ে করে না, মানে বিয়ে টিয়ে করেননি। উনি ভীষণ ভালো একজন পুজো আর্চা, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, এইখানে যা যা ইয়ে করেন, চাকরি করতেন, স্কুলে চাকরি করতেন এবং যা পয়সা তিনি রোজগার করতেন তিনি কিন্তু এই মানুষের কল্যাণে বা পুজো আর্চা কোথায় কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত দিকেই উনি খুব সজাগ ছিলেন। এতেই উনি খরচা করতেন এবং প্রচুর সাধু সঙ্গ করতেন আর কি। তার কিন্তু বহু এরকম মানে এই ধরনের লোকেদের সঙ্গেই তার ওঠা বসা ছিল। তিনি একদিন ওদের বাড়িতে আসলেন ওকে দেখার জন্যে, এসে না পুরোটা শুনলেন, শুনে ওকে বললেন কি যে আমি না একটা জিনিস তোকে পাঠিয়ে দেবো, তুই সেটা তোর সবসময় তোর সঙ্গে রাখিস, ওটা তোকে ঈশ্বরের আশীর্বাদ, একটা খুব ভালো জিনিস আমি তোকে পাঠিয়ে দেবো বলে উনি একটা কিছু একটা দিয়েছিলেন, সেটা আমি ঠিক জানি না কি পাঠিয়েছিলেন। তো সেটা ওর সঙ্গে রাখতে শুরু করলো। কিন্তু ও বলল যে এক্ষুনি আমি বাড়ি যাব না, বাড়ি ফিরবো না। ও আবার বেশ কয়েক মাস ও নিজের মায়ের কাছে থাকলো। তারপরে যা হয়, ওর হাজব্যান্ড একা রয়েছে, সে ওখানে হাত পুড়িয়ে রান্না করছে, এই সমস্ত। আর বেশি দিন তো ওদের বিয়ে হয়নি। ও আবার বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরেই ওর যেন একটা কীরকম একটা শরীরের মধ্যে হতে থাকে। ওর প্রত্যেক দিনই একটা কিছু না কিছু অসুস্থতা লাগতো, মানে কিছু ওর হচ্ছে, কিছু একটা হচ্ছে, মানে হাত কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিছু একটা হচ্ছে। এখন ওর হাজব্যান্ড ওকে একটু বকাবকি করলো কি তুমি এত আনমাইন্ডফুল কেন, তুমি সবসময় কী ভাবতে থাকো, কি হয়েছে, আমাদের জীবনে একটা হ্যাঁ নিশ্চয়ই একটা খুব বাজে ঘটনা ঘটেছে, কিন্তু তার মানে তো এই না যে ডাক্তার তো এরকম কিছু বলেনি যে ওটাই লাস্ট চান্স ছিল, আর কোনো দিন আমাদের কিছু হবে না, এরকম তো কিছু বলেনি। তো তুমি নিজের ইয়ে হও, তুমি মন যদি ভালো না রাখতে পারো তাহলে তো এটা একটু দেরি হয়ে যাবে ব্যাপারটা। মন ভালো, ওর হাজব্যান্ড অনেক চেষ্টা করে, অনেক বইপত্র এনে দিল, ভালো ভালো গানের ক্যাসেট ফ্যাসেট সমস্ত এনে দিল। তখন এক সেকেন্ড, হ্যাঁ, যাতে ওর মন টন ভালো থাকে। ও যা 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 ভালো ইয়ে করে, বিভিন্ন লাইব্রেরির সঙ্গে ওকে যোগাযোগ করে দিল, যখন ইচ্ছা যেরকম বই চাইতো সে সঙ্গে সঙ্গে নিয়ে আসতো, ইত্যাদি ইত্যাদি। তো একদিন মেয়েটি ঘরে একদম ডিম লাইট জ্বলছে, ও শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওর হাজব্যান্ড কিছু একটা পড়ছিল, পাশে ঘরে টিভি দেখছিল বা কিছু করছিল। তো তখন তো সেই দূরদর্শন ওই সমস্ত, তো সেখান থেকে সে এসে ঘরের মধ্যে যখন মানে ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে ও খেয়াল হয়েছে যে ও স্ত্রী যে শুয়ে আছে, মেয়েটি যে শুয়ে আছে, তার মাথার কাছে একটা কিছু দাঁড়িয়ে শুধু যে রয়েছে সেটা নয়, সে আবার এরকমভাবে ঝুঁকে ওর স্ত্রীকে এরকম করে দেখছে। এটা দেখে ও প্রথমেই তো লাইটটা জ্বালিয়ে কিছু না, ও বীভৎস চিৎকার দিয়েছে, প্রচণ্ড চিৎকার দিয়েছে। চিৎকার দিয়ে চিৎকার শুধু দেয়নি, ও সঙ্গে সঙ্গে ল্যান্ডলাইনে ওর শাশুড়িকে ব্যাপারটা জানিয়েছে। ও এত নার্ভাস হয়ে গেছে। তবে ভাগ্য ভালো যে নিজের বাড়ির কাউকে জানায়নি। যাই হোক, ও সঙ্গে সঙ্গে নিজের শাশুড়িকে জানিয়েছে এই ব্যাপার। শাশুড়ি বলেছে ওরে বাবারে, এই তো মহা সমস্যার বিষয় হয়ে গেলো, এটা কি হলো, তাহলে তো একটা কিছু করতে হয়। মাসি শাশুড়ি মানে সাহায্য নিতে হবে, ইত্যাদি ইত্যাদি।
এইরকম যখন অবস্থা, ও কিন্তু ও যেরকম চিৎকার চেঁচামেচি করেছে তার, এবং ওকে কিছু না বলে শাশুড়িকে মানে ওর মাকেই সমস্ত বলছে। মেয়েটা কিন্তু সবটা শুনেছে, শুনে প্রচণ্ড ভয় পেয়েছে যে আমার মুখের দিকে এটা খুব স্বাভাবিক ঘটনা যে আমি ঘুমাচ্ছি, আমার মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, সে আবার আমাকে দেখছে, এটা মোটেই সুবিধাজনক ব্যাপার নয়। তো এইরকম ও ভীষণই আপসেট হয়ে যায়, প্রচণ্ড মেয়েটা আরও আপসেট হয়ে যায়। তখন ও বলেন না তুমি 24 ঘন্টার জন্য কাউকে লোক রাখো, আমি কিন্তু এখানে একা বাড়িতেই থাকতে পারবো না। তো ওর হাজব্যান্ড বলছে ঠিক আছে, আমি যে করে হোক আমি লোক জোগাড় করতে হবে। ও বুঝতে পারলো যে না, মেয়েটাকে এই বাড়ির মধ্যে একা রেখে দিয়ে যাবো, বাবারে ও ভীষণ ভয় পেয়েছে, ওর মানে বড় ভীষণ ভয় পেয়েছে। তো এবার যখন ও দেখছে যে না, এবার যেটা হলো, ও একদিন ওর হাজব্যান্ড কি হলো, বাড়ি নেই, সে হয়তো ফিরবে হয়তো আরও 1 ঘন্টা বাদে, এরকম আর কি, বিকেলে ওরকম 5টা 5:30 নাগাদ ও হঠাৎ শুনছে ওরকম কেউ বেল বাজিয়েছে। তা মেয়েটি গেছে, মেয়েটি দরজা খুলে দেখছে ওর সেই ছোটো মামা শ্বশুর এসছে। ও না একটু গুটিয়ে গেছে, এই বাড়িতে যখন ওর হাজব্যান্ড নেই তখনও ছোটো মামা শ্বশুর একা এসছে, মামি শাশুড়িকে নিয়ে আসলে কোনো প্রবলেমই ছিল না। ও না খুব মানে ইয়ে হয়েছে, মানে খুব ভেতর থেকে বলেছে যে, ভেতর থেকে কেউ বলে দিয়েছে সাবধান, কারণ লোকটাকে তো একদম পছন্দ করে না, ও একদম পছন্দ করে না, কারণ লোকটা কিন্তু লোকটার দিক থেকে ও খুব খারাপ একটা কিছু, ঠিক ইঙ্গিত না হলেও খুব খারাপ একটা কিছু পায়, একটা ভাইবস একটা ওর কাছে আসে যেটা খুব নোংরা। এইটা কিন্তু মানে খুব স্বাভাবিকভাবে একটা অল্প বয়সী মেয়ের কাছে এটা খুব লজ্জার। এবং আমাদের যেরকম সামাজিক স্ট্রাকচারে আমরা থাকি, সেখানে কিন্তু হট করে মানে ছেলেটির কাছে তার মামা খারাপ, বাবা খারাপ, কাকা খারাপ, এই খারাপ ওই খারাপ, এইগুলো না বলা যায় না, এটা তো বলে নিজেরও একটা লজ্জার বিষয় থাকে। তো ও কিন্তু খুব অ্যালার্ট হয়ে যায়, এবং সে দেখা যায় বেশ মিষ্টির বড় প্যাকেট নিয়ে এসছে, এসে বলছে খাও খাও, তুমি খাও, বলছে হ্যাঁ ঠিক আছে আপনি বসুন আমি চা করে নিয়ে আসছি। না না না, তোমাকে খেতেই হবে খেতেই হবে, বলছে হ্যাঁ ঠিক আছে আমি খাবো, আপনি বসুন। ওর তো একটা কীরকম মাথা ফাথা ঝনঝন করছে, সর্বনাশ করেছে। আর ভেবে দেখো তখন কিন্তু মোবাইল ছিল না যে ওর সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে একটা টেক্সট করবে যে এই তুমি শিগগির চলে আসো বা কিছু একটা করো, কী করবে ও নিজেই ভেবে পাচ্ছে না। তো যাই হোক, ও গিয়ে যখন ওরকম চা ফা বসিয়েছে আর কি, ওরকম কিছু করছে, মানে মামা শ্বশুর ঘরে ঢুকে আসে। ও নিজেও বুঝতে পেরেছিল যে এই ফাঁকা ফ্ল্যাট, ও একা রয়েছে, এই সুযোগটা ওই লোকটা ছাড়বে না, খুব স্বাভাবিকভাবেই ছাড়বে না। এবং সে ওই মিষ্টি খাও বলে এসে সে কিন্তু তার মানে কি বলবো, সভ্যতার সীমা সে লঙ্ঘন করে, এবং সে খুব ব্যাড টাচ বলতে যা বোঝায় সেই জিনিসটা হয়। এইবার মেয়েটির প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে, ও বলছে আমি এই গায়ের মধ্যে গরম জল ঢেলে দেবো। ওর ওই প্যানে আর কি, মানে সসপ্যানের জল ফুটছিল, ও পুরো ওটা ধরে তুলেছে, বলছে একেবারে গায়ে ঢেলে দেবো, এই মুহূর্তে আপনি এখান দিয়ে বেরিয়ে চলে যাবেন, নাহলে কিন্তু আমি পুরো গরম জলটা, মানে আমি একদম ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করে বলছি আমি কিন্তু পুরো ছুঁড়ে মারবো, তারপর আপনার কী হবে আমার জানার দরকার নেই। তা লোকটা ওর ওরকম মার মুখে মূর্তি দেখে বুঝতে পেরে গেছে যে না এখানে রাজি হচ্ছে না আর কি, ব্যাপারটাতে আমার নোংরামিতে রাজি নয়। তো সে তখন না 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 তুমি এরকমভাবে তুমি ভুল বুঝছো, তুমি আমার বলছো আপনি এক্ষুনি বেরিয়ে যাবেন, নাহলে আমি গরম জলটা দেবো আপনার গায়ে, সিরিয়াসলি আমি গরম জলটা আপনার গায়ে ছুঁড়ে মারবো, এরকম কিছুটা বলেছে, মানে খুব বাজেভাবে থ্রেট দিয়েছে যে আপনি যান, ওর আরেক হাতে খুন্তি তোলে যাও, মানে মাথায় বসিয়ে দেবো, মানে যা তারপর আমার যা হয় আমি দেখে নেবো, আপনার এত বড় সাহস, আমি এত নোংরা, বা খুব মানে বাজে চিৎকার করতে থাকে একদম। তখন ও লোকটা বুঝে গেছে যে আশেপাশে লোকজন আছে, তো তারা তো চলে আসবে, এই সমস্ত দেখে রেখে তখন ও লোকটা দাঁড়ায়নি। হ্যাঁ তুমি একদম একটা বাজে পরিবারের মেয়ে, তুমি এরকম বাজে কথা কী করে ভাবলে, আমি তোমাকে এরকমভাবে বলছে, আপনি আমাকে মিষ্টি খাওয়াতে এসছেন, হ্যাঁ মিষ্টি খাওয়াতে এসছেন, আপনাকে আমি শ্রাদ্ধ খাইয়ে দেবো, আপনার শ্রাদ্ধই আপনাকে খাওয়াবো, আপনি শিগগিরই এখান থেকে বেরোবো। সে বিভৎস হচ্ছে, এবারে চিৎকার করতে শুরু করে যে আপনি যদি না বেরোন আমি চিৎকার করবো।
আর ওসব হাতে গরম জল ঠরম জল দেখে তার ইয়ে হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আর এই লোকগুলো তো মেরুদণ্ডহীন হয়, সে তো জানে খুব ডেসপারেটভাবে আমি এগোচ্ছি, তো মানে যদি আমাকে বাধা না দেয় তাহলে তো আমার খুব ভালো, আর যদি বাধা দেয় তাহলে ভারী বয়ে গেল। ঠিক আছে, মানে যেটুকু যা পাওয়া যায় স্পর্শ সুখ, মানে ভীষণ কি বলবো, ও তো চিৎকার দেয়, একটা পারভার্সনের রুগী, আপনি নিজেকে ইয়ে করুন, ডাক্তার দেখান, আপনি এইসব বলে টলে ওকে তো দরজা খুলে বার করে দিয়েছে। বারঠার করে তারপর হাজব্যান্ডকে ফোন করেছে যে আমি একটা সেকেন্ডও আমি এখানে থাকবো না, এই এই ঘটনা আমার সাথে ঘটেছে, এর জবাবদিহি তোমায় করতেই হবে। তো ছেলেটি তো বাড়ি চলে আসে, বাড়ি চলে এসে সেই ছেলেটি যেটা করে, সঙ্গে সঙ্গে নিজের মাসিকে জানিয়ে দেয় যে মামাকে, বড় মামাকে বলার, বড় মামা এত ভালো মানুষ, তাকে আর কিছু সে জানায়নি। সে ওই লোকটি যখন বেরিয়ে যায়, সে একটি অদ্ভুত মন্তব্য করে। লোকটি যখন বেরিয়ে যায় বলছে, হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি, আমি দেখে নেবো তোর কী করে বাচ্চা হয়। এই কথাটা কিন্তু ও বলে। এই কথাটাতে না ও ভীষণভাবে, ও প্রচণ্ডভাবে ওর আঘাত পায়, কারণ ওটা তো ওর সবচেয়ে দুর্বল জায়গা। একটি বাচ্চা যেখানে হতে যাচ্ছিল সে হলো না, এবং সেটা কেন হলো না, কী বৃত্তান্ত, সেটা যাই হোক না কেন, সে তো সন্তানকে হারিয়েছে। এই সমস্ত, তারপরে যদি কেউ তাকে এই থ্রেটটা দেয় যে দেখবো তোর কী করে বাচ্চা হয়, দেখে নেবো আমি, কিছুতেই হতে দেব না, এই ব্যাপারটা ও নিতে পারেনি, যার ফলে ও ভীষণভাবে রিয়্যাক্ট করে, প্রচণ্ডভাবে ওর হাজব্যান্ডের সঙ্গে ভীষণ ইয়ে হয়। কিন্তু ছেলেটি কিন্তু ও স্ত্রীকে খুব বিশ্বাস করতো, এবং স্ত্রী যখন এই ঘটনাগুলো বলে, তখন আমার যেটা মনে হয়েছে কথাটা শুনে, ছেলেটিও কিছু তো তার চোখেও নিশ্চয়ই পড়েছে, সেও তো ঘাস খেত না নিশ্চয়ই, তো সেও জানতো, বা ছোটো মামার সম্পর্কে তারও নিশ্চয়ই খুব ভালো কিছু ইয়ে ছিল না, তো সে কিন্তু ইয়ে করেনি, কোনো তর্কে যায়নি যে না তুমি ভুল বুঝছো বা না ভুল বলছো, এরকম কিন্তু সে কোনো তর্কের দিকে যায়নি। সে পুরো ঘটনাটাই তার ছোটো মাসিকে জানিয়ে দেয়। ছোটো মাসি কিন্তু এবার দেখা গেল যে এতদিন ধরে খুব ওই মেয়েটির বিরোধিতা করেছে বা কিছু, সে কিন্তু এবার সে কিন্তু চটে গেল যে এরকম করেছে তোর সাথে, ছি 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 ছি, তারও খুব খারাপ লেগেছে। তো যাই হোক, যখন মেয়েটি তখন কাঁদতে কাঁদতে নিজের মাকে সমস্ত খুলে বলে, তখন তার মা বলেছে তুমি কালকে সকালবেলায় এই বাড়িতে চলে এসো। আমার মনে হচ্ছে না, জামাইকে বলে যে আমার মেয়ে তোমার বাড়িতে খুব বেশি প্রোটেক্টেড বলে আমার মনে হচ্ছে না, ওই লোকটি আবার আসতে পারে, সরি। যাই হোক, ও আবার চলে আসে, এবং তখন যেটা ওদের বাড়িতে বসে যেটা ইয়া হয়, ওই বাপের বাড়ির খুব কাছেই একটি ফ্ল্যাট ভাড়া করে থাকে, এবং ছেলেটিকে বলা হয় যে তুমি কোনো অবস্থাতেই তোমার এই বাড়ির অ্যাড্রেস তুমি তোমার বাড়ির দিকে কাউকে বলতে পারবে না। তো ছেলেটি সেটা মেনে নেয়, এবং তালা ফালা বন্ধ করে ওরা এখানে এসে ওঠে। আর যেহেতু এটা মেয়েটির বাপের বাড়ি পাড়ায়, সবসময় ওর বাড়ি থেকে ওকে কেউ না কেউ ওর সঙ্গে থাকতো, বা ও এসে এই বাড়িতে থাকতো, এবং তো মেয়েটি কিন্তু একদম এই বাড়িতে যখনই থাকতে শুরু করলো, মেয়েটি খুব আবার হাসি খুশি, যেরকম প্রফুল্ল চিত্তের একজন হবু মা হওয়া, হবু মায়ের যে যে জিনিসগুলো থাকা উচিত, সে আবার সে তার মেন্টাল পিস ফিরে পেলো, সব কিছুই তার নর্মাল হলো, যথারীতি সে আবার কনসিভ করলো। এইরকম যখন ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন মানে সব ভালো ভালোই হচ্ছে, তখন একদিন ছেলেটির অফিসে গিয়ে তার ওই ছোটো মামা দেখা করে, আর ওর তো প্রচণ্ড ঘেন্না হয়ে গেছে, ছেলেটির প্রচণ্ড ঘেন্না হয়ে গেছে, ও তার ছোটো মামার সঙ্গে ভালো করে কথাই বলছে না। তখন বলছে তোরা যে ওই বাড়িটা ছেড়ে চলে এসছিস, তোরা কোথায় আছিস? বলছে সেটা জেনে তুমি কী করবে, ওকে ওর বাপের বাড়িতে না, ও তো ওর বাপের বাড়িতে তো থাকে না, শোন আমার কাছে কোনো ব্যাপার না, তোরা কোথায় থাকিস সেটা বার করে নেওয়া। বলছে তুমি আর চেষ্টাই করো না, তুমি আমি যদি বুঝি যে তুমি এই নিয়ে কোনো মানে মানে আমার স্ত্রী তার যেটা প্রাপ্য সম্মান সেটা তুমি দিচ্ছ না, তাহলে কিন্তু আমি পুলিশে যাব। তখন বলছে আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে আমার কোনো ইয়ে নেই, আর তুই কি এসব কি ভুলভাল বলছিস, আমার জানার দরকার নেই। তো একটা কথা ইয়ে করে, তোর যে ওই বাড়িটা, ওটা তো আমার দিদির বাড়ি। বলছে মানে দিদির বাড়ি মানেটা কি? ওটা এখন আমার বাড়ি, আমার বাবা মার বাড়ি, সেটা তো আমার বাড়ি।
বলছে হ্যাঁ ওই বাড়িটাতে তো তুই থাকবি না, তুই একটা কাজ কর, ওটা প্রমোটিংয়ে দিয়ে দে, আমার হাতে দে, আমি প্রমোটিং করবো। ওর না ভীষণ মাথা গরম হয়ে যায়, ও বলছে কোনো প্রশ্নই ওঠে না, কেন আমি ওই বাড়ি প্রমোটিংয়ে দেবো? আমার বাবা মার আমার ছোটোবেলার স্মৃতি ওই বাড়িটার মধ্যে জড়ানো, না আমি থাকি না, বাড়ি ভাড়া দেবো, কি যা করবো সেটা আমি বুঝে নেবো, তুমি এখান থেকে যাও। সেদিনও কিন্তু সেই লোকটি একটি মানে তোরা ওই বাড়িতে কী করে ওই প্রপার্টি তুই ভোগ করিস আমি সেটা দেখে নেবো, মানে আবার সে আরেকটা থ্রেড দিয়ে যায়। মানে প্রথমে একটা থ্রেড দিয়েছিল মেয়েটিকে যে দেখবো তুই কী করে মা হস, আর একে আবার থ্রেড দিয়ে গেলো যে কী করে ওই বাড়িতে তুই থাকিস আমি দেখবো। এইরকম যখন অবস্থা, ছেলেটি ভীষণ বিরক্ত হয় এবং এসে আবার ইয়েতে বলে, তখন ওর শাশুড়ি বলে যে আমার না এই ধরনের কথাগুলো ভালো লাগছে না, ওর ওর কাছে তাহলে কি এরকম কিছু মানে ওর কি কিছু আছে যে যেটার বদলে এই জিনিসটাও কেন বলছে? এই কারণ দুটোই তো বেআইনি কথা। প্রথম কথা, কেউ তো কাউকে এই কথাটা বলতে পারে না যে তুমি কী করে মা হবে আমি দেখবো, এটা আবার কী ধরনের অসভ্য কথা। আর আরেকটা কথা যে ওই বাড়িটা তুমি কী করে প্রপার্টির ব্যাপারে, তাহলে কি ওর ওই জমিটার উপরে লোভ ছিল? কি ব্যাপারটা কি তুমি বাবা, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। তাদের ওখানে বেশ একটা ভালো বৈঠক টৈঠক হয়। তার বেশ কিছুদিন বাদে ওর একটি মেয়ে হয়, ঠিক আছে। তারপরে ছেলেটি তখন নতুন বাবা হলে যা হয়, তার ঘাড়ে প্রচণ্ড দায়িত্ব পড়ে গেছে, সে তার অফিসেও তার চাপ বেড়েছে। এই সমস্ত ব্যাপারটা কিন্তু ওরা বেঁচেদের ছাড়ো, এই সব ভুলভাল কথা ভেবে আমরা সময় নষ্ট করব না, ও যা পারে করে নিক, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তারপর নতুন একটা অতিথি আসলে সব বাবা মা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। তো সেই নিয়ে ওদের বেশ গোটা 3-4 বছর খুব ভালোভাবে স্মুথলি কেটে যায়। ওদের যেটা অরিজিনাল বাড়ি, যেটা মানে ছেলেটির যেটা বাড়ি, সেই বাড়িটার সামনে একটি বেশ নামকরা স্কুল আছে। তো ছেলেটি নিজে সেই স্কুলের ছাত্র ছিল, সেটা বেশ ভালো নামকরা একটি স্কুল। তো সেখানে ও চিন্তা করে যে আমার মেয়েকে আমি ওই স্কুলে ভর্তি করাবো, তাহলে ওই বাড়িতে ফেরত যেতে হয়, নিজেদের বাড়িতে ফেরত যেতে হয়। কারণ ওরা যেখানে থাকে সেই বাড়িটা মানে ওর শ্বশুরবাড়ির থেকে কিন্তু ওইটুকু বাচ্চার পক্ষে অতটা ট্রাভেল করা একটু মুশকিল। সেখানে ও যদি সামনে, তখন ও বলে কি আমি কোনো দিকেই তাকাবো না, চলো আমাদের তো বাড়ি আছে, তালা বন্ধ করা রয়েছে, সবই ওখানে রয়েছে। ওরা ওই বাড়িতে ফেরত আসে। ওই বাড়িতে যখনই ফেরত আসে, এই মেয়েটির কিন্তু একদম ইচ্ছে ছিল না, মায়ের কিন্তু একদম মানে নতুন যে মা হয়েছে তার একদম ইচ্ছে ছিল না যে বছর 4-5 বাচ্চাকে নিয়ে আমি এখন ওই বাড়িতে। তখন এই ছেলেটি বোঝা, আরে দূর এসব ছাড়ো তো, যা বাচ্চার আর তোমার প্রোটেকশন আমি দেখবো কে কী করে। যাই হোক, ওরা ওই বাড়িতে ঢোকে। বাড়িতে শুধু ঢোকা মাত্র ওদের আবার নানান ধরনের প্রবলেম শুরু হয়ে যায়। এবার যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে, এর আগে যেটা ওর সাথে হতো, যে ও পড়ে যাচ্ছিল, ওর হাতে ব্যথা লাগছে, কেটে যাচ্ছে, কোথা থেকে যে ঘাড়ের মধ্যে এসে জিনিস পড়ছে, পেটাতে ও আঘাত পাচ্ছে, এই জিনিসগুলো বাচ্চার সঙ্গে হতে শুরু করলো। বাচ্চার সঙ্গে যখন হতে শুরু করেছে তখন কিন্তু ওর মা খুব আপসেট হয়ে গেল যে না, এই বাড়িটা মোটেই কে আমার সঙ্গে এখানে জয়েন হতে চেষ্টা করছে না, আমি কিছু বুঝতে পারলাম না। অদ্ভুত একটা নোটিফিকেশান এলো আমার কাছে। এখানে যার লাইভ থাকে তারই লাইভ থাকে, এখানে কেউ কারোর লাইভ জয়েন করে না। প্লিজ এরকম কোনো রিকোয়েস্ট আমাকে পাঠাবেন না যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। সব গ্রুপেরই কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, এখানে এরকম কিন্তু কোনোদিন দেখিনি আমি কোনো লাইভ চলাকালীন কেউ সেখানে জয়েন হতে চাইছেন, এটা করবেন না। আচ্ছা, তারপর যখন যখন ঘটনা ঘটে, তখন মেয়েটি নিজেই কি করে, যেহেতু বাচ্চার ব্যাপারটা হচ্ছে না, তখন ও খুব মরিয়া হয়ে গেছে। নিজের ব্যাপারে মানুষ অনেক ক্যাজুয়াল থাকতে পারে, যে ঠিক আছে চলো হচ্ছে হোক, আচ্ছা ঠিক আছে আজ পড়ে গেছি, কালকেই কেটে গেছে, ঠিক আছে হবে। কিন্তু বাচ্চার ব্যাপারে তো কোনো মা চুপচাপ বসে থাকবে না, সে সঙ্গে সঙ্গে তার সর্বস্ব দিয়ে সে বাচ্চাকে প্রোটেক্ট করবে। সে তখন ওই নিজের মাসিকে ফোন করে বলে আমাকে শিগগিরই বাঁচাও, কী যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। সে তখন বলে আমাকে 2 দিন সময় দে, এর জন্যে যে মানে অ্যাকিউরেট যে আর কি এই অসুখের যে ডাক্তার, তাকে আমার একটু খুঁজে বার করতে হবে, আমি ঠিক সঠিক লোককে জেনে আমি তোর কাছে পাঠাচ্ছি।
তারপর ঠিক 2 দিন বাদে একজন লোক আসে ওর বাড়িতে। লোকটাকে দেখলেই বোঝা যায় যে এ অন্য জগতের লোক, এ সাধারণ মানুষের জগতের এই লোক না, এ অনেক উচ্চ স্তরের খুব একজন সাধক ব্যক্তি আর কি। সে একদম সে চোখের দিকে তাকিয়েই কথা বলে না, সে সবসময় ঊর্ধ্বমুখে তাকিয়ে থাকে। এবং সে সারা বাড়িটাকে ঘুরে বলল যে আমাকে 2 দিন সময় দে, তোদের খুব পরিচিত চেহারাটা সে বর্ণনা দিল। সে হচ্ছে এই রকম চেহারা, সে কথা বলছি, মোটা, সে একটু এরকম এই হাইট, তার কথা বলছি, নাক এরকম, চোখ এরকম, মুখ এরকম, তাকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সে হচ্ছে তোদের বাড়িতে কাউকে এটা বেশ ভালো কাজ করেছে সে, এবং সে কন্টিনিউয়াস সে তোদের বাড়িতে এসেছে এবং মাঝে মাঝে কিছু এসে তোদেরকে খাওয়ার জিনিস দিয়ে গেছে এবং তোরা খেয়েছিস। তখন এই কাজটা তো একমাত্র ওই ছোটো মামাই করতো, আর তো কেউ করতো না। আর সেই যে ঘটনাটা যে বললো, মানে যে চেহারার যে বর্ণনাটা দিল, ও তো পুরস্কার বুঝতে পারলো। তখন ওকে আর কিছু, নিজের মেয়েটাকে আর কিছু বলতে হয়নি, ছেলেটাই বললো, মানে ওর হাজব্যান্ডই বললো, ও এটা তো আমার ছোটো মামা, কিন্তু যে কোনো হোক আমার বাচ্চাটাকে বাঁচান। আমাদের উপর যে কোনো জিনিস আমরা মেনে নিতে পারছি, কিন্তু বাচ্চাটা এরকমভাবে অসুস্থ হয়ে পড়ছে, আমি এটা মানতে পারছি না। ঠিক আছে, আমাকে 2 দিন সময় দে, 2 দিন সময় দে, ও যাকে পাঠিয়েছে ওকে আবার আমি তার কাছে পাঠিয়ে দেবো, কিন্তু তার কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে রে। কিন্তু আমার কিছু করার নেই তোদেরকে তো, কারণ তো মানে সেই ভদ্রলোকের কাছে প্রধান বিচার্য এই জিনিসটা ছিল যে কে ভিকটিম আর কে শত্রুতাটা করছে, এরা কি খারাপ। আগে উনি এই জিনিসটা আগে বুঝতে চাইবেন যে যাদেরকে আমি সাহায্য করতে যাচ্ছি তারা কি ভিকটিম, নাকি তারাই হচ্ছে আসল শয়তান। যে শয়তান তাকে উনি শায়েস্তা করবেন, শায়েস্তা হয়ে যাবে, কিছু করার নেই। এদেরকে প্রোটেকশন দিতে গেলে যে শয়তানিটা করেছে তার কাছে সেই জিনিসটা ফেরত যাবে এবং সেখানে সে উপযুক্ত শাস্তিটা পাবে। বা সে তখন বলে যে খারাপ কিন্তু কিছু হবে, আমার কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, আমি চেষ্টা করব যাতে যাকে পাঠানো হয়েছে তাকে একটা অন্য রাস্তা দেখিয়ে দেওয়া, সে যাতে মুক্তি পায় বা সে তার নিজের জায়গায় ফেরত যেতে পারে, সেই রাস্তাটা আমি দেখাবো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কী হয় বলতো, ওই এটা তো খোদার উপর খোদকারি হয়েছে, তো সেখানে সব কিছু আমার হাতে নেই। তো যাই হোক, সে 2 দিন বাদে ওই বাড়িতে বসে ওদেরকে একদম লিটারালি একটা ঘরের মধ্যে আটকে দেয়, বলি তোরা এই ঘর যা খুশি হয়ে যাক, তোরা কিন্তু ঘর থেকে বেরোবি না, এই ঘরটাকে আমি সে একটা কিছু ব্যবস্থা করে দেয়, দিয়ে বলে তোমরা এই ঘরের মধ্যে থাকবে, বাচ্চাকে নিয়ে এই ঘরের মধ্যে চুপচাপ থাকবে, যা বাইরে থেকে যা করার আমি করব। এবং তারপর এরা যেটা বুঝতে পারে যে ওখানে যেন মনে হচ্ছে একটা কিছু হচ্ছে, একটা কোনো ঝড়ফড় হচ্ছে, মানে সব দুমদাম পড়ে যাচ্ছে, দরজা জানলা ফাট করে খুলছে বন্ধ হচ্ছে, এরকম একটা কিছু হচ্ছিল। মানে পাশে ঘরে ওই লোকটা খুব জোরে একটা কিছু বলতে থাকছে, কিছু ওরা বলছে ওদেরকে কিছু জিনিস আনতে বলেছে, কিছু উপকরণ আনতে বলেছিল, আমি সেই জিনিসগুলোতে আর যাচ্ছি না। যাই হোক, তো সেই যে এই জিনিসগুলো আনবে তাহলে আমি কাজটা করতে পারবো। তার 6 ঘন্টা সে কাজ করে, 6 ঘন্টা তার সেই নানান রকম প্রসিডিওর, সেইগুলো এত ডিটেলে বলার কিছু নেই। তো সেইটা হয়ে যাওয়ার পর যেন হঠাৎ একটা সময় মনে হয় যে সারা বাড়িটা একদম শান্ত হয়ে গেল, কোথাও কিছু, এই বাড়ির ধারে পাশে কোনো দিন কোনো অমঙ্গলের কিছু ছিল তাই যেন মনে হচ্ছে না। বলছি এটা কিন্তু বহুদিন আগে থেকে ও ইয়েটা করেছে এবং কাজটা কিন্তু লাগাতার করেছে, ঠিক আছে। এবার যাকে দিয়ে করিয়েছে তারও ক্ষতি হতে পারে, আবার যে করিয়েছে, যে মেন কালপ্রিট, সেও কিছু হতে পারে, তোদের কাছে কোনো খারাপ কিছু খবর আসবে, যে যার খারাপ হবে তাহলেই বুঝতে পারবি যে সে হচ্ছে আসল এর পেছনে ছিল। বলে সেই সমস্ত কাজ টাজ করে দিয়ে সে চলে যায় সেই ভদ্রলোক। এবং সবচেয়ে যেটা বড় কথা, সে কিন্তু একটি পয়সা নেয়নি। বলেছে না, আমার তো মানে কিছু সাধক আছেন যারা সবার উপকার করে বেড়ায়, তারা কোনো পয়সার ধার ধারে না, মানে পয়সার তারা একটি টাকাও নেবে না, কিন্তু তাদেরকে জোগাড় করাটাই ওই যেহেতু ওই মাসি বলেছি যে তার অত্যন্ত
সাধু পুরুষদের সঙ্গে তার আর কি ওঠা বসা, বা তিনি ওদের সঙ্গেই ভালো মিশতেন আর কি। সেই জন্যই উনি এসেছিলেন, কারণ বললো আমি এই ধরনের কাজ করি না। যে মানে ওর মাসির নাম করে বলেছে যে ও আমার খুবই স্নেহের মানুষ, ও আমাকে বলেছে, সেই জন্যই আমি এসেছি। মানে এইসব লোকের দেখা তুমি চট করে পাবে না আর কি। তো যাই হোক, এর কিছুদিন বাদে শোনে যে ওই ভদ্রলোক মানে ভীষণভাবে, ওর ছোটো মামা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। মানে তারপর বেশ বছরখানেক ভুগে ঠুগে সে ভদ্রলোক মারা যান। তারপর থেকে কিন্তু ওদের, এখন তো সেই মেয়ে তো বিয়ে হয়ে তার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে। তো এটা বললাম তো প্রায় বছর 40 আগের ঘটনা। বলতে গেলে সেই যে মহিলার কথা বলছি তারা আমাদের আগের জেনারেশন বলা যেতে পারে। তিনি এখন মানে দিদিমা হয়ে গেছেন আর কি, সব কিছু ঠিকঠাক আছে, সব ওদের আর কোনোদিন কোনো সমস্যা বাড়িতে হয়নি। কিন্তু একটা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওরা খুব ঘনিষ্ঠ আত্মীয়র দ্বারা, এটা কি বলবো, শয়তানির শিকার হয়েছিল আর কি। তোমাদের কেমন লাগলো আমি জানি না। ওই সর্বনাশ, রাত্রি 12টা বাজে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আমি আবার আসবো। এ মাসের মতো এটি শেষ, আবার সামনের মাসে দেখা হবে। সবাই ভালো থেকো, একটু টিয়াকশান দিও সবাই। আর সবার কেমন লাগলো প্লিজ অন্তত একটা করে অন্তত লিখে যেও যে তোমাদের কেমন লাগলো, মানে সেটা পরে যখন পড়ি তখন একটু ভালো লাগে আর কি। ঠিক আছে? না, আজকে আমার বাড়িতে গেস্ট এসেছিলেন, তো আমি তখন যা খেয়ে নিয়েছি তা মানে তাদের সঙ্গে যা খাওয়া হয়ে গেছে, আমার রাত্রে আমার না খেলেও চলবে আর কি। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা, শুভরাত্রি। সবাই একটু লিখো প্লিজ কেমন লাগলো, একটু লিখো। ঠিক আছে, আবার দেখা হবে, আসি। শুভরাত্রি, সবাইকে জানাই শুভরাত্রি।